নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর তোমাদের নির্বাচন অনুযায়ী হানাবাড়িতে শুধুমাত্র এখন ভুতুড়ে নয়, মাঝে মাঝেও অদ্ভুতেরও ঘটবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজ তোমাদের সামনে আরও একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের গল্প লেখক অর্ণব ঘোষের কলমে অরুদ্রাক্ষী, একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প। এই গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ ঘোষণা। আমরা যে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা শুরু করেছিলাম তার ফলাফল, মানে অক্টোবর মাসের ফলাফল বেরিয়ে গেছে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে। যারা অক্টোবর মাসের গল্পগুলোতে সর্বোচ্চ সঠিক উত্তর দিয়েছে তাদের 3 জনকে আমরা বেছে নিয়েছি। যাও, তাদের নাম আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে গিয়ে চেক আউট করে নাও। আর এই গল্পের শেষেও রয়েছে প্রশ্ন, তাই শেষ পর্যন্ত শুনতেই হবে মন দিয়ে। আজকের গল্প পাঠে প্রতিদীপ। চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল। কেন যে আজকে এদিকের পথটা নিতে গেলাম কে জানে। তেন্দ্রাবং নিশ্চিম শীতার্ত পাহাড়। কালিম্পং শহরের বেশ কিছুটা দূরে এই অফবিট গ্রামেরও এক অফবিট জায়গা বলা যায়। রাত তখন গভীর, চারিদিকে পাহাড়ি শূন্যতার বুক জুড়ে বিরাজ করছে একটা বনজ আদিম নিস্তব্ধতা। কোথাও একটা পাতা পর্যন্ত পড়ছে না, প্রকৃতি যেন স্তব্ধ হয়ে আছে। বৃষ্টি বা তুষারপাত কিছুই হচ্ছে না, কিন্তু বাতাসের মধ্যে যেন কাঁচ ভাঙার মতো একটা ঠান্ডা অনুভূতি হাড়ে কেটে ভিতরে সূঁচের মতো বিঁধছে। মৃদু গতিতে এগিয়ে চলেছে একজন মধ্যবয়স্ক লোক। বয়স আন্দাজ 35 থেকে 40-এর কাছাকাছি হবে। এই ঠান্ডায় ভারী ব্যাগটা কাঁধে নিয়ে আর এই ভারী জুতো পরে চড়াই বেয়ে হাঁটতে খুব অসুবিধেই হচ্ছে। নিচে গ্রামের লোকেদের সর্দার সুলেমান চাচা বলেছিল, কথা আজ রাতে ওই নীল পাহাড়ির পথে যায়েন না। আজকে দিনটা একেবারেই শুভ নয়। আমরা স্থানীয় লোক, আমরা ভালো চাই বলেই বলছি। নাগম দিবস শুরু হয়েছে আজ থেকে। কিন্তু না, কোনো কিছুরই তোয়াক্কা করেনি সে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, আরে বাবা, আমি সব কিছু জেনেই এসেছি। নাগম দিবস এখন আর কে পালন করবে? হ্যাঁ, নাগমোর পুজোই যেখানে এই নীল পাহাড়ির পথে বন্ধ হয়ে গেছে। যদিও এসব এখন ওই পুরনো মিথ, এখন এসব কেউ মানে টানে বলে তো মনে হয় না। তাই এখন এসব ভাবার কারণ কি সেটা দেখতেই তো আসা। কিছু দূর এগোতেই দূরে একটা ছোট্ট কোনো বস্তু চোখে পড়ল। এই ফাঁকা জায়গায় ওটা কি দাঁড়িয়ে আছে? গলায় ঝোলানো বাইনোকুলার লাগিয়ে দেখল পাহাড়ের গায়ে ঠেস দিয়ে থাকা একটা পোড়ো গোড়া এই নিঝুম প্রান্তরে অতন্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছে। তার কাঁচের জানালাগুলো ভাঙা, ভাঙা কাঠের দরজাটা আধখোলা, যেন কেউ ভেতর থেকে কিছু বের হওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু ভেতরে তো কাউকে দেখা যাচ্ছে না। এই ফাঁকা জায়গায় এখানে এবার গোড়া কি করে এলো? কৌতূহলী হয়ে আবার হাঁটতে শুরু করলো সেই দিকে। আর একবার নিজের মনে মনে আওড়ে নিল, একবার লেখাটা ভালো মতো পাবলিশ হলে নামটা চড়চড় করে বেড়ে উঠবে। ঠিক তখনই এক গা ছমছমে নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করেই ঢাং ঢাং আওয়াজ ভেসে আসে। ভাবনায় ছেদ পড়ে তার। কিসের আওয়াজ ঠিক বোঝা যাচ্ছে না, তবে এই আওয়াজ যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু বলেই মান্য হচ্ছে। নিচে গ্রামের লোকগুলো অন্তত তাই বলছিল। আজকের এই বিশেষ দিনে নাগম দিবসের প্রথম রাতে পার্শ্ববর্তী এলাকার সকল জনপদ এক কথায় নিস্পন্দন হয়ে যায়। প্রবীণ সুলেমান চাচা বলেছিল, কথা আমার কথা শোনেন। আজ নাগমোর প্রথম দিন। মানস চক্ষে নাগম দর্শন মহাপাপ। যারা একবার দেখে তাদের আর খোঁজ পাওয়া যায় না। কথা
কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভয়ের উৎপত্তি কি থেকে, কবে থেকে আর কেনই বা হয়েছিল তার সঠিক তথ্য ঠিক তাদেরও জানা নেই। তারপর হঠাৎ করেই শব্দটা বদলে গিয়ে একটা থ্রাং শব্দ ভেসে এলো, অনেকটা কোনো পাহাড়ি ডমরুর গম্ভীর শব্দ। তারপরেই ভেসে এলো নারী কণ্ঠস্বর। অদ্ভুত মাদকতা আর শীতলতা যেন বিরাজ করছে সেই কণ্ঠে। সেই কণ্ঠ অত্যন্ত দ্রুত অজানা ভাষায় কি সব করছে, যেন কেউ ভিন্ন ভাষার মন্ত্র আওড়াচ্ছে। কিন্তু তার কণ্ঠটা ঠিক যেন মানুষের মতো নয়, অনেকটা নাকি সুরে গান গাওয়ার মতো। আওয়াজটা শুনতে পেয়েই প্রথমে একটু থমকে দাঁড়িয়ে পড়েছিল, পর মুহূর্তেই বুঝতে পারে আওয়াজটা আসছে সামনের ওই গোড়া থেকে। দ্রুত হাঁটতে হাঁটতে গোড়ার অনেকটা কাছাকাছি চলে এসেছে সে। এরপর যে অপার্থিব দৃশ্য দেখল, তার জন্য শারীরিক এবং মানসিক কোনোভাবেই সে প্রস্তুত ছিল না। পাজোড়া যেন স্তব্ধ হয়ে গেছে। কুয়াশা ভরা আতখোলা ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘন ঘন ধোঁয়া বেরিয়ে আসছে, কিন্তু ধোঁয়ার রং ধূসর নয়, নিরেট জমাট বাঁধা নীলচে রঙের। ধোঁয়ার ভেতরে কেউ কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, একটা ছায়া মূর্তি। না না, ঠিক ছায়া নয়, একটি সুস্পষ্ট অর্ধনগ্ন নারী দেহ। কিন্তু এত রাতে এখানে কোনো নারী কি করে আসবে? কে এই নারী? পরনে নিম্নভাগে কৃষ্ণকায় বস্ত্র, তবে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। মাথায় দীর্ঘ কেশরাশি দিয়ে আবক্ষ বন্ধনীর মতো করে ঢেকে রেখেছে। বাকি কেশ পেছনের দিকে প্রায় হাঁটু ছুঁয়ে যাচ্ছে। চোখ জোড়া লাল, তবে একটু অন্যরকম, অনেকটা ঘোলাটে লালের মতো। মণি দুটো ঘোলাটে ধূসর। ঠোঁটের কোণ থেকে একটা কালচে চাপ চাপ কালচে নীল তরল জমাট বেঁধে শুকিয়ে গেছে। সারা দেহ অসংখ্য কৃষ্ণবর্ণের অলঙ্কার, বিশেষ করে পায়ে রূপলি নুপুর পরা। তার ছন্দবদ্ধ ছমছম ধ্বনি চারিদিকের জমাট নিস্তব্ধতার নিরেট দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসছে। চোখে একটা শীতল কামাতুর দৃষ্টি। লাস্যময়ী ভঙ্গিতে সে এগিয়ে আসছে একটু একটু করে তার দিকে। তারপর হঠাৎ করেই ভোজবাজির মতোই নারী মূর্তির পিছন পিছন বেরিয়ে এলো আরো দুজন নারী মূর্তি। তাদের প্রত্যেকের পরনে শ্বেত নিম্নাঙ্গের বস্ত্র, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, এবং বাকি সকল বর্ণনা পুঙ্খানুপুঙ্খ হুবহু একই। অদ্ভুত এক নিঃশ্বার আড়ষ্টতায় সেখানে ধপাস করে বসে পড়ল সে। দেহ, হাত পা সবকিছুই যেন অসাড় হয়ে আসছে ক্রমশ। মস্তিষ্ক বলছে যে এই জায়গায় থাকলে এখন সমূহ বিপদ, কিন্তু শরীর তাতে সাড়া দিতে পারছে না। মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না আর, যে চিৎকার করবে। হঠাৎ একটা তীব্র বিদ্যুতের ঝলকানি, আর তার সঙ্গে আশেপাশে কোথাও একটা বাজ পড়ার বিকট শব্দ হলো। সেই তিন নারী মূর্তি ছন্দবদ্ধ ভঙ্গিতে একটা দূর গাইতে গাইতে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। তারা মন্ত্রোচ্চারণ করছে আর প্রত্যেকবার একটা চোরা হাসি হাসছে। তার সঙ্গে কালচে নীলাভ রক্তের একটা স্রোত তাদের মুখ থেকে গল গল করে বেরিয়ে আসছে। এইরকম অপার্থিব মায়াময় অথচ ভয়ঙ্করী দৃশ্যের একমাত্র সাক্ষী সে। তখন আর তার নিজের পার্থিব জ্ঞানের মধ্যে নেই। কোনো মতে অস্পষ্ট স্বরে সে উচ্চারণ করল, তোমরা কে? হ্যাঁ, কে চাও তোমরা? এর বেশি আর প্রশ্ন করতে পারেনি। অলৌকিক এক ক্লান্তি এসে তার শরীরটা ভূমির উপর শুইয়ে দিল। চোখের সামনে দৃষ্টিটা ঝাপসা হতে শুরু করেছে। একটা মিষ্টি নেশাতুর কণ্ঠ নাকে আসছে। তার কানে তখন ছন্দবদ্ধ সুরে একটা অজানা ভাষার মন্ত্র শব্দে ক্রমাগত ভেসে আসছে। সেই তিন নারী মূর্তি এখন হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল। রূপমাধুরীর পুষ্করিণী থেকে উঠে আসা তিন অস্বাভাবিক সুন্দরী প্রেয়সী যেন কামাতুর দৃষ্টিতে সবকিছু ভুলিয়ে দিচ্ছে তাকে।
একপাশে ছিটকে দূরে সরে পড়ল তার কাঁধের ব্যাগটা। প্রধান রমণী তাকে একবার স্পর্শ করতেই সেই মন্ত্রের সুরের সঙ্গে মিশে গেল একটা শব্দে, উত্তেজিত আর্তনাদ। একদলা রক্ত ছলকে উঠে ছিটকে এসে লাগলো ব্যাগের সাইড পকেট থেকে উঁকি মারা আইডেন্টি কার্ডের হাসি মুখের ছবিটার উপর। ইভান সরকার, চিফ এডিটর অফ হানাবাড়ি অফিসিয়াল পত্রিকা। সাল 2070। উত্তর কলকাতার বাগবাজার ঘাটের পাশের রাস্তাটা দিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছিল অনির্বাণ। হানাবাড়ি অফিসিয়ালের প্রকাশনের তরফে এই বছর কলকাতা বইমেলায় এই বইটা বেরিয়েছে। বইটা যেন অদ্ভুত বললেও কম বলা হবে। নাম থেকে শুরু করে প্রচ্ছদ সবকিছুই যেন অন্যরকম। তবে এই বইয়ের বিশেষত্ব হল বইটার প্রচ্ছদ যিনি এঁকেছেন তিনি নাকি এই বইয়ের প্রধান চরিত্র, আর বইয়ের ঘটনাটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং সেই সত্য ঘটনাটা তাদেরই পাবলিকেশন গ্রুপের প্রাক্তন কর্ণধারদের নিয়ে রচিত। পাশের সিটে বসে বসে বইয়ের শেষ অংশটা পড়ে দেখছিল কৌশিকী দত্ত। চারিদিকে এত গ্যাঞ্জাম আর গলি যে গাড়িটা ঠিকমতো চালানো যাচ্ছে না। একরকম বিরক্ত হয়েই অনির্বাণ বলে উঠল, ধুস, আরও 100 বছর পরেও এই বাগবাজার, শ্যামবাজার, শোভাবাজার এই জায়গাগুলো এই একই রকম থাকবে, কনজেস্টেড আর বিরক্তিকর। সামনের বাম হাতের গলিটা নিবি, ওই যে ওই লোকটা ধোসা বানাচ্ছে তার পাশের গলিটা। বুঝেছি। গাড়িটা ঘুরিয়ে গলির একটু ভেতরের দিকে ঢুকে বেশ কিছুটা এগোতেই চোখে পড়ল পুরনো বড় জমিদার বাড়িটা। প্রায় 3 তলা মতো হবে। দোতলার বাইরের বারান্দায় চাটাই টাঙানো রয়েছে। তার সামনে একটা আরাম কেদারায় বসে আছে একজন থুরথুরে বৃদ্ধ লোক। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। বাইরে থেকে একটা গ্রামোফোন থেকে একটা পুরনো রবীন্দ্রসঙ্গীতের রাগ বাজার শব্দ আসছে। অনির্বাণ লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এটাই সেই বাড়ি তো? 2070 এসেও 90s গ্রামোফোন শুনবো, ভাবা যায় না। কলকাতা নস্টালজিয়া ছাড়লেও নস্টালজিয়া কিন্তু কলকাতাকে ছাড়বে না। চল ভেতরে ঢোকা যাক। গাড়ি থেকে নেমে দুজন প্রধান দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল। সামনের উঠোনের অংশটা সবুজে ভরে আছে। একপাশে স্তূপাকার করে জমিয়ে রাখা আবর্জনা। সামনের লম্বা পিলারওয়ালা বারান্দা পেরিয়ে সিঁড়ি ধরে ধীরে ধীরে উপরে উঠে এলো। দোতলার একটা কাঠের দরজায় এসে টোকা মারতেই কিছুক্ষণ পর দরজা খুলল একজন মধ্যবয়সী রমণী। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবে। অনির্বাণ হাতঘড়ি দেখে বলল, আমাদের আসার কথা ছিল, অর্ণববাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফোনে কথা বলেছিলাম আমরা। ও আসুন, আমি রত্না রায়, অর্ণববাবুর পরিচারিকা। আপনারা তো প্রায় আধ ঘন্টা লেটে এলেন। আর বলবেন না, রাস্তায় যা জ্যাম। আপনারা চা খাবেন তো? হ্যাঁ, একটু খাওয়াই যায়, তবে অর্ণববাবুর সাথে যদি আগে একবার কথা বলা যায়। রত্নাদেবী বেশ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বারান্দায় গিয়ে চাটাইয়ের এপাশ থেকে ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করল, আপনার সাথেই ওনারা দেখা করতে এসেছেন। ভদ্রলোক কি উত্তর দিয়েছিলেন বোঝা গেল না, তবে সে ফিরে এসে হাসি মুখে বলল, আপনারা বসুন, উনি আসছেন। আর হ্যাঁ, উনি কিন্তু কথা বলতে পারেন না। কথা বলতে পারেন না? কিন্তু কবে থেকে? তাহলে আমার ওনার সাথে। হাত তুলে রত্নাদেবী অনির্বাণকে থামতে বলল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি থাকব। বছর 4 আগে ওনার একটা দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে যায়। তবে চিন্তা নেই, উনি যা বলবেন আমি আপনাদের বুঝিয়ে দেব। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। সে বেরিয়ে যেতেই অনির্বাণ আর কৌশিকী একটা সোফায় বসল। ঘরের দেওয়ালে নানা রকমের মুখোশ টানালো। সামনে একটা আরাম কেদারা বসানো।
তার সামনে একটা সনের টেবিল বসানো। অনির্বাণ সেখান থেকে একটা ঘুঁটি তুলে নিয়ে জিজ্ঞেস করল, এটা আবার কি? ওটা সনেট, জায়গায় রেখে দে। ওটা প্রাচীন ইজিপশিয়ান খেলা। স্ট্রেঞ্জ লোক বলে মনে হচ্ছে, তবে একটা জিনিস আমার খুব খটকা লাগছে বুঝলি। ওই রত্না মহিলা চাদর দিয়ে নিজের ডান হাতটা ঢেকে রেখেছে, আর সব কাজ বাঁ হাতে করছে। কেন কে জানে, কিসের জন্য বুঝতে পারছি না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর প্রবেশ করলেন সেই বৃদ্ধ ভদ্রলোক। বেটেখাটো চেহারা, পরনে একটা ঘিয়ে রঙের ফতুয়া আর একটা সাদা পায়জামা। বয়সের ভারে একটু সামনের দিকে ঝুঁকে লাঠি হাতে হাঁটেন, চোখে হাই পাওয়ারের চশমা। শানিত দৃষ্টিতে একবার আমাদের ভালো করে পরোক্ষ করে সামনের আরাম কেদারায় বসলেন। সময় নষ্ট না করেই কৌশিকী সোজাসুজি পয়েন্টে চলে এলো। ব্যাগ থেকে বইটা বের করে ওনার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, নমস্কার অর্ণববাবু, আমি কৌশিকী দত্ত এবং ও হলো অনির্বাণ সেন। আমরা দুজনেই হানাবাড়ি অফিসিয়াল প্রকাশনের বর্তমান কর্ণধার। এই বছর আপনার এই বইটা আমাদের পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে, বেশ ভালো বিক্রিও হয়েছে। আসলে এই বইটার রেকমেন্ড আসে আমাদেরই প্রাক্তন কর্ণধারের কাছ থেকে। তার লাইফ নিয়ে নাকি বইটি লেখা। এই বইয়ে যা কিছু আছে তার সত্যতা সম্পর্কে আমাদের আগ্রহ রয়েছে। যদি আমাদের সবিস্তারে। অর্ণববাবু কাঁপা কাঁপা হাতে টেবিল থেকে বইটা তুলে নিল। লালচে মলাটের উপর সাদা সাদা বড় বড় অক্ষরে লেখা বইটার নাম অরুদ্রাক্ষী। অর্ণববাবু বইটা দেখেই সঙ্গে সঙ্গে হাতে তুলে নিলেন। সন্তান স্নেহের মতো মলাটের উপর মৃদুভাবে হাত বোলাতে শুরু করলেন। তার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি ওদের দিকে তাকিয়ে হাতের ইশারায় কিছু যেন একটা বোঝাতে চাইলেন। ওরা দুজন শুধু বুঝতে পারল ওনার খুব কষ্ট হচ্ছে কিছু বোঝাতে। ইতিমধ্যে রত্নাদেবী চা নিয়ে এসে সামনের টেবিলে রাখল। অর্ণববাবুর হাতে বইটা দেখেই সে বুঝতে পারল অর্ণববাবুর উৎকণ্ঠার কারণটা। ওনার পিঠে হাত বুলিয়ে ওনাকে শান্ত করিয়ে সে বলল, আপনি শান্ত হন, আমি এনাদের বুঝিয়ে বলছি। এই বইটা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আপনাদের বলতে? এই বইটা উনি লেখা শুরু করেছিলেন 2045 সালে। 1 বছরের মাথায় বইটা লেখা শেষ হয়। তবে বইটা ওনার হাতের লেখা নয়, উনি ঘটনা বলেছিলেন। আমি আমার নিজের ভাষায় গল্পটা লিখে সাজিয়েছিলাম। তারপর থেকেই, যাই হোক, বইটা আমি অনেক পাবলিকেশনকেই ছাপতে দিয়েছিলাম, কিন্তু কেউই নেয়নি। বলেছিল বড্ড বেশি আনঅর্থোডক্স, পাবলিক একেবারেই খাবে না। ফলাফল তো আপনাদের সামনেই। একরকম আশা ছেড়েই দিয়েছিলাম। তখন প্রায় 25 বছর পর ওনার বন্ধু রুবিনা দেবী বইটা ছাপতে রাজি হলেন। বললেন, এত বছর পর কারোর কিছুই আর বোঝার কোনো উপায় থাকবে না। একটা সম্পূর্ণ নতুন জেনারেশন চলে এসেছে অর্ণব। তুমি আমাকে ওই বইটা দাও, আমি দেখছি আমাদের পাবলিকেশন থেকে বার করা যায় কি না। কাজেই আপনাদের দিই। জানতাম এই জিনিস একবার আপনারা পড়ে দেখলে না ছেপে থাকতে পারবেন না। তবে ওই বইতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু পাবেন না। আসল ঘটনা যাকে নিয়ে, তার কাছে না গিয়ে যখন আপনি আমাদের কাছে এসেছেন, তখন আমি ধরেই নিচ্ছি উনি আপনাদের সমস্তটা বলেননি। বেশ, আমি আপনাদের বলছি। খোদ অর্ণববাবুর কাছ থেকে শোনা এটাই আমার শেষ ঘটনা। তবে হ্যাঁ, আমি গল্পের খাতিরে 3 বারের বেশি এক বিশেষ দেবীর নাম নেব না। পরিবর্তে আমি নাগম বলে উল্লেখ করব। ঘটনার শেষে একবারই বলে দেব তিনি আসলে কে ছিলেন। রাজি? ওটা দুজন ঘাড় নেড়ে সম্মতি জানালো। রত্নাদেবী পাশের একটা চেয়ারে বসল। অনির্বাণ আর কৌশিকী চায়ের কাপে প্রথম চুমুক দিল, আর সেও একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল। আজ থেকে প্রায় 50 বছর আগে উত্তরবঙ্গের তেন্দ্রাবং অঞ্চলে এই ঘটনার সূত্রপাত হয়। সেই বছরের নাগম দিবসের প্রথম রাত।
সাল 2020। জরাজীর্ণ নিস্তব্ধ জনহীন পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে আছে এক নববিবাহিত সুন্দরী রমণী। গোধূলির লালচে আলোর আভায় চারিদিক তামাটে রঙের মলিনতায় ঢেকে আছে। ছুটতে ছুটতে সে কাকে যেন ডাকছে। রিদ্ধি, এই রিদ্ধি, কোথায় তুমি? রিদ্ধি, এই রিদ্ধি, কোথায় তুমি? পরনের নববধূর লাল বেনারসি শাড়িটা বারে বারে পায়ে বাঁধা পাচ্ছে, কিন্তু সে যাকে খুঁজছে তাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ফাঁকা প্রান্তরে একটা গাছ দেখতে পেল সে। গাছে কোনো পাতা নেই, ন্যাড়া একটা গাছ তার মোটা কাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা শব্দ কানে ভেসে এলো, কিচ কিচ কিচ, কিছু একটা কাটার শব্দ। অনেকটা করাত জাতীয় কোনো অস্ত্র দিয়ে পাথরের উপর মাংস রেখে কাটার শব্দ। আর গা হাত পা শিরশির করে ওঠে এরকম আওয়াজ শুনলে। কানে হাত দিয়ে যতটা সম্ভব আওয়াজটা আটকানোর চেষ্টা করে গাছের দিকে এগিয়ে যেতে লাগলো। অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে আশেপাশের অঞ্চলটাকে। এখন আওয়াজটার সঙ্গে সঙ্গে একটা উটকো পচা গন্ধ ভদ ভদ করে আসছে। যখন সে গাছের পেছনে এলো তখন কিচকিচ শব্দটা আর কাঁচা মাংসের গন্ধটা দুটোই তীব্র হয়ে উঠল। সে যখন গাছের পেছনে গেল তখন যে দৃশ্য দেখল তাতে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। তিন বিকট দর্শনা নারী মূর্তি গাছের নিচে উবু হয়ে বসে আছে। তাদের মাঝখানে একটা মুন্ডহীন দেহ, সেই দেহে কোনো চামড়া নেই, শুধু থকথকে একটা মাংসপিণ্ড একটা পাথরের মুরগি কাটার পাটাতনের মতো জায়গায় শুয়ে রাখা আছে। প্রত্যেক নারী মূর্তির হাতে ধরে রাখা একটা করে ধারালো কষাই যন্ত্র। তারা একটু একটু করে মাংস কাটছে আর খাচ্ছে। তাদের মধ্যে একজন শুধু লাল বস্ত্র পরে আছে, অন্য দুজন শ্বেত বস্ত্র পরিধেয় করে রয়েছে। তাদের মুখ থেকে কিছুটা করে মাংসর টুকরো ঝুলছে, চোখে মুখে কালচে রক্তের স্রোত বইছে। তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই তিনজন মাংস কাটা বন্ধ করে তার দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি হাসছে। সে সেখানেই হড়হড় করে বমি করে ফেলল। চোখ থেকে জল আর মুখ থেকে কষ বেরিয়ে এলো বমির সঙ্গে সঙ্গে। উটকো গন্ধটা এখন ঝাঁঝালো হয়ে নাকে আসছে। মুখ তুলতেই আতঙ্কে আঁতকে উঠে দেখল তার মুখের সামনে তিন নারী মূর্তি তাদের বিভৎস মুখ এনে দাঁড়িয়েছে। তাদের প্রত্যেকের চোখ ঘোলাটে সাদাটে, নাকে বড় সাইজের রূপলি নাকছাবি, ঠোঁট থেকে ঝুলছে মাংসের ডেলা, সেটা যেন কিলবিল করে নড়ছে। শুকিয়ে যাওয়া কালচে রক্ত নাকে মুখে লেগে আছে। তারা হাসতে হাসতে দাঁত বের করে তার দিকে এক হাত বাড়িয়ে তার মুখটা ধরার চেষ্টা করে অজানা ভাষায় বেশ গম্ভীর অথচ সম্মিলিত মহিলা কণ্ঠে বলে উঠল, রুহিনা, এই রুহিনা, কিসব বলছিস? রুহিনা, কাইনর এস্টু। আরে কি কাইনর এস্টু? হ্যাঁ, ওই, আরে তোর হলোটা কি? এক ধাক্কা মারতেই ঘুমন্ত রুবিনা ধরফর করে উঠে বসল খাটে। দরদর করে ঘামছে সে। তার চোখের সামনে এখন বসে আছে তার সদ্য বিবাহিত হাজবেন্ড ঋদ্ধি। এক গ্লাস জল এগিয়ে ঋদ্ধি বলল, আবার কোনো ভুলভাল স্বপ্ন দেখছিস বুঝি? ঢকঢক করে জলটা গলাধকরণ করে একটু ধাতস্থ হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো রুবিনা। ঋদ্ধি নিজের জামা কাপড় গোছাতে গোছাতে বলল, নে তাড়াতাড়ি গুছিয়ে নে সব। আমরা এখানে বেড়াতে আসিনি, এসেছি ইভানদাকে খুঁজতে। সকাল 7:30 বাজতে চললো, এতক্ষণ ঘুমলে চলবে না। ঘুমাচ্ছি না, শরীরটা জানি না কেন খুব খারাপ লাগছে। দাঁড়াও, রেডি হচ্ছি। রুবিনা সবে খাট থেকে নেমে বাথরুমের দিকে এগোচ্ছে, এমন সময় ঋদ্ধি পেছন থেকে তাকে ডেকে বলল, কি স্বপ্ন দেখলে আজ সেটা বলে গেলে না?
এটা ঋদ্ধি করে। যখনই কখনো রুবিনা কোনো খারাপ স্বপ্ন দেখে, সে জানতে চায় কি স্বপ্ন দেখেছে। আশ্চর্যের বিষয়, এর পরিবর্তে সে কখনোই আর ওই জাতীয় স্বপ্ন দেখে না। যদিও মনোরোগ বিশেষজ্ঞ সে নিজে, কিন্তু এক্ষেত্রে ঋদ্ধি তার ডাক্তার। বিয়ের পর থেকেই এই অদ্ভুত ফিলিংটা হচ্ছে। তখন থেকেই ঋদ্ধি ওর একনিষ্ঠ শ্রোতা। আসলে ঋদ্ধি হলো রুবিনার জীবনের সেই মানুষটা যার কাছে বিনা সংকোচে নিঃস্বার্থভাবে সবকিছু বলতে পারে সে। আজও তার ব্যতিক্রম হলো না। সম্পূর্ণ স্বপ্নটা শোনার পর ঋদ্ধির কপালে বেশ চিন্তার ভাঁজ পড়ল। রুবিনা বাথরুমে ঢুকল। ঋদ্ধি একটা সিগারেট ধরিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। বাইরের সামনে সবুজে ঘেরা পাহাড়ের মনোরম দৃশ্য নিজের মধ্যে ঋদ্ধিকে সাদরে গ্রহণ করে নিল। রোদের আলো তেরছাভাবে পাহাড়ের গায়ে মিঠে ওমের মতো পড়ছে। তবে ঋদ্ধির মাথায় ঘুরতে থাকলো একটাই বিষয়। বিয়ের দিন রাতে তাকে আড়ালে ডেকে তার গুরুদেব সাধক অঘোরীনন্দ বাগচি একটা কথা বলেছিলেন। রুবিনাকে একটু দেখে রেখো তুমি। ওর মধ্যে এক বিশেষ ক্ষমতাবান তিব্বতী উপদেবীর লক্ষণ আছে। ও নিজে একজন মনোবিদ। ওর মনের জটিলতা এবং প্যাঁচ অত্যাধিক। ওর পেশা এবং মস্তিষ্কের জন্য এই লক্ষণের প্রভাব সুদৃঢ়। সেই দেবীর স্বভাবের এবং প্রতীকীর সাথে ওর অনেকটা মিল রয়েছে। আমি অনুভব করেছি ওর মধ্যে সেই তেজোদ্দীপ্তি ভাব। তাই দেবী ওকে নানাভাবে নিজের কাছে টানতে পারেন। ঠিক কিরকম যদি একটু বলেন তো বুঝতে পারি। আর কোন দেবীর কথা বলছেন আপনি? সেই দেবীর নাম বললে তুমি চিনবে না, তবে যেন তেন প্রকারেণ তিনি ওকে নিচের দিকে আকর্ষণ করবেনই। হতে পারে স্বপ্নের মাধ্যমে বারবার তার মস্তিষ্ককে কাবু করবেন। তুমি এখন ওর সুরক্ষা কবচ। এইসব বিষয়গুলো একটু খেয়াল রেখো, আর প্রয়োজনে বিনা সংকোচে আমায় ডেকে পাঠিও। ঋদ্ধির কথাগুলো মনে পড়তেই জানালা দিয়ে বাইরে সিগারেটের এক রাশ ধোঁয়া ছেড়ে নিজের মনে মনেই বলল, তাহলে রুবিনা যাদের দেখেছে তাদের মধ্যেই একজন কি সেই দেবী? আর ওটা কি ভাষাতেই বা বলছিল ওকে? অবস্থা তো বেশ জটিল বলে মনে হচ্ছে। আরো ইতিমধ্যে রুবিনা ফিরে এলে দুজন সিঁড়ি বেয়ে নিচে নামতেই কটেজের মালিক অর্পণ মজুমদার এসে হাজির। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি, একটু স্বাস্থ্যবান, চোখে পুরু ফ্রেমের চশমা, মাথায় ব্যাকব্রাশ করা পাতলা চুলের গোছা। রয়্যাল তেন্দ্রাবং কটেজের রিসেপশনে দাঁড়িয়ে আছে ওরা তিনজন। ঋদ্ধির চোখে মুখে প্রশ্নের ছাপ। প্রথম মৌনতা ভঙ্গ করল অর্পণ বাবু নিজেই। আপনি যেই নাম বলেছিলেন সেই নামের লোক 5 দিন আগেই আমাদের এখানে ছিলেন। ভদ্রলোকের নাম মনে ছিল না, কিন্তু আমাদের এখানে সব কিছুই তো অন ক্যামেরা রেকর্ড হয়, তাই ভদ্রলোককে দেখেই চিনেছিলাম আপনি এনারই খোঁজ করছেন। ওনাকে আমি জীবনেও ভুলবো না, জানেন। কিন্তু কেন? কি করেছিলেন উনি? না, তেমন কোনো ডিস্টার্ব বা অন্য কিছু তিনি করেননি। তবে রুমে আসার পর থেকে তিনি মাত্র 1 দিন রুমে ছিলেন। সারাক্ষণ বাইরে ডিএনডি টাঙিয়ে রেখেছিলেন। শুধু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করেই আমার কাছে এসে বললেন, আচ্ছা, আপনি আমায় একটা স্থানীয় ম্যাপ জোগাড় করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের নতুন ম্যাপটা? না না, নতুন ম্যাপ নয়, আমার একটু ওই পুরনো ম্যাপ লাগবে, যেখানে এই জায়গার ঐতিহাসিক একটা টাচ থাকবে। পুরনো দিনের জায়গার বিবরণ থাকবে। ওই ও স্যার, ওরকম ম্যাপ তো আমাদের কাছে নেই, তবে আমি আনিয়ে দিতে পারি। আপনি বরং এক কাজ করুন, সুলেমান চাচার কাছে চলে যান। কে সুলেমান চাচা? আমাদের এই অঞ্চলে সব থেকে প্রবীণ মানুষ, খুব ভালো লোক। উনি আপনাকে বলতে পারবেন কি ছিল। ট্রাস্ট মি, হি ইজ বেটার দ্যান এনি ম্যাপ। আচ্ছা বেশ, তবে ওনার ঠিকানাটা? আপনি কাল সকালে আমাদের ঘোড়ার গাড়িটা নিয়ে যাবেন। সহিশকে আমার নাম বলবেন, ও আপনাকে ঠিক পৌঁছে দেবে। কাল সকালে নয়, আজ রাতেই যাব। স্যার, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজ আর প্লিজ বাইরে বেরোবেন না। আহা, কিছু হবে না মিস্টার মজুমদার। সহিশকে বলে দিন আমায় ওই সুলেমান চাচার বাড়ি পৌঁছে আবার ফিরে আসতে। ব্যাস, এইটুকুই কথা হয়েছিল আমার তার সাথে। যদিও ভদ্রলোক কেন পুরনো দিনের ম্যাপ চাইছিলেন সেটা আমি বুঝিনি। সাধারণত লোকজন ঘুরতে এলে তো মডার্ন ম্যাপই চায়। বুঝলাম। তো এরপর উনি ফিরে আসেননি, তাই তো? না,
সেদিন উনি বেশ রাত করেই বেরিয়েছিলেন। তখন ওই প্রায় 9:30 বাজতে যাবে। আমরা তো সাধারণত তখনই খাওয়া দাওয়া শেষ করে দিই, কিন্তু ওনাকে আমি বলেছিলাম সেদিন নাগম দিবসের প্রথম রাত, বেশি রাত অবধি বাইরে ঘুরবেন না আর অজানা জায়গায় যাবেন না, কিন্তু উনি আমাদের কথা শোনেননি। রুবিনা এই প্রথম কথোপকথনে মুখ খুলল। আচ্ছা, এই নাগম দিবসটা কি? এইটা ঠিক আমি জানি না ম্যাম। আমি শুধু জানি এই সময় 7 দিন রাত্রে বাইরে ঘুরলে নাকি অনেক রকম বিপদ হয়। অবশ্য কি বিপদ হয় সেটা আমি জানি না। এটা একটা ফোকলোরও বলতে পারেন। উত্তরটা খুব একটা মনোপুত হলো কিনা বোঝা গেল না রুবিনার। তবে ঋদ্ধি উঠে দাঁড়িয়ে বলল, ওকে অর্পণ বাবু, অনেক ধন্যবাদ। আপনি আমাদের শুধু ওই ঘোড়ার গাড়ি করে সুলেমান চাচার বাড়িতে পৌঁছে দিন। বেশ বেশ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, উনি কি আপনাদের সম্পর্কে কেউ হন? ঋদ্ধি একটা সূক্ষ্ম হাসি হেসে জবাব দিল, বন্ধু কাম ভাই। সাল 2045। দুপুরে চড়া রোদের ঝলমলে আলোয় রয়্যাল তেন্দ্রাবং কটেজের সামনে কালো i20 থেকে নেমে দাঁড়ালো 3 জন যুবতী মেয়ে। প্রত্যেকেরই বয়স বছর 30-এর কাছাকাছি। এগিয়ে এলো ওরা রিসেপশনের কাছে। অর্পণ মজুমদারের বয়স এখন প্রায় 64-65-র আশেপাশে। 3 জন যুবতী মেয়ে কটেজে ঢুকতে দেখেই তার চোখ দুটো জল জল করে উঠল। এইরকম 3টে যুবতীর কথাই তো তিনি বলেছিলেন। হ্যাঁ, ওরা 3 জন রিসেপশনে এসে ওদের মধ্যে নেতাগোছের মেয়েটা বলল, আমাদের একটা ঘর লাগবে, 3 বেডের। অ্যাভেলেবেল আছে? নিশ্চয়ই আছে, এখন তো অফ সিজন। 1200 টাকা পার ডে। কতদিনের জন্য লাগবে স্যার? 4 দিন হলেই হয়ে যাবে আমাদের। বেশ বেশ। এই রাহু, ওনাদের 301 নম্বর রুমটা দেখিয়ে দাও তো। কি রাহু? এরকম নাম আবার হয় নাকি? আর কোনো নাম ছিল না? নামটা শোনা মাত্রই 3 জন মৃদু একটা হাসাহাসি করে উঠল। কিছুক্ষণের মধ্যেই রাহু এসে হাজির। বয়স আন্দাজ 55-র কাছাকাছি হবে। পরনে একটা ময়লা খয়েরি রঙের জামা আর ঢিলে ঢোলা সাদা প্যান্ট। মাথার চুল উস্কো খুস্কো, মুখে বয়সের আর অনিদ্রার ছাপ। চেহারাটা একটু ভারীর দিকে। সে যুবতীদের জিনিসপত্র তোলার সময় অর্পণ বাবুর দিকে একবার তাকালো। চোখের ইশারায় অর্পণবাবু কি যেন বলে দিল। সে শুধু ঘাড় নাড়িয়ে সিঁড়ি দিয়ে জিনিসপত্র নিয়ে উঠতে লাগলো। যেতে যেতে লাবণী জিজ্ঞেস করল, আচ্ছা, কিছু মনে করবেন না প্লিজ, কিন্তু আপনার নাম রাহু কেন? সে কারণ আছে। আগে আপনারা কে সেটা বলুন, আর কি করেন আপনারা? এইবার 3 জন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজেদের পরিচয় দেওয়া শুরু করল। আর রাহু মনে মনে নিজের মধ্যে কি সব ভাবতে লাগলো। আমার নাম ঐশিকা মুখার্জি। আমি একজন জুনিয়র জার্নালিস্ট, ওই নবদর্শনী চ্যানেলে কাজ করি। আমি শর্মিষ্ঠা গুহ, একজন পশু চিকিৎসক, প্লাস আমি কিছু এনজিও চালিয়ে থাকি। ওই গার্জিয়ান টেলস এনজিওটা, ওটা আমারই তৈরি করা। নমস্কার, আমি লাবণী সেন। আমি সাইকোথেরাপিস্ট। এর বেশি আমার আর কোনো পরিচয় নেই। বাহ, আপনারা তো সব দারুণ কাজ করেন। তা আপনারা কি ম্যারিড? না বাবা, ওসব হাজব্যান্ড বাচ্চা কাচ্চার থেকে যতটা দূরে থাকা যায় আমরা ততটাই ভালো আছি। তাছাড়া কি বলুন তো, এই ছেলে জাতটাকে আর বিশেষ ভরসা হয় না। এরকম হাসতে হাসতে ওরা 3 জন 301 নম্বর ঘরে প্রবেশ করল। জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিতে দিতে রাহু জিজ্ঞেস করল, আপনারা লাঞ্চ কি এখানে করবেন নাকি বাইরে? এখানে এখন কি পাওয়া যাবে? প্রায় তো 2:30 বাজতে চলল। মোটামুটি সবই আছে। আপনারা বললে খাবারটা গরম করবেই। যা কিরে শর্মিষ্ঠা, একটু পরে খেয়ে নিবি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি জানো, হ্যাঁ রাহু, বলছি এখানে আশেপাশে ঘোরার জায়গা কি কি আছে? আসলে আমরা প্রথমবার এলাম তো, তাই জানতে চাইছি। সেখানে আপনার বেশ কয়েক কিছু দেখার মতোই আছে। নেওড়া ভ্যালি আছে, কোলাখাম আছে, মূল আখড়া লেক আছে, সালেরি গাঁও আছে, আর নীলপাহাড়ি। শেষের কথাটা একটু বেশ ফিসফিসিয়েই বলল সে, যাতে নীলপাহাড়ির জন্য বাড়তি কৌতূহল হয় তাদের মধ্যে। আর কাজও হলো ঠিকঠাক। নীলপাহাড়ি? কই, এরকম কোনো জায়গার নাম তো আগে কখনো শুনিনি। বাকিগুলো তাও চেনা চেনা লাগছে, তবে এটা... রাহু চুপি চুপি মাথা নিচু করে তাদের কৌতূহল
আরও তুঙ্গে তুলে দেওয়ার জন্য বলল, শুনবেন কি করে দিদিমণি, ওখানে তো আর কেউ যায় না, জায়গাটা একটু গোলমেলের আছে। তবে সপ্তমা লগ্নে যাদের জন্ম তারাই শুনেছি একমাত্র ওই জায়গাতেই যেতে পারে। আমি তো বাবা কোশমিন কালে ওই লগ্নের নাম শুনি, তাই বলছি আপনারাও। হাত তুলে তাকে থামিয়ে দিয়ে ঐশিকা বলল, আমরা তিনজনেই ওই লগ্নের মহাপাত রাত্রে জন্মগ্রহণকারী। মহাপাত রাত্রিটা কি জিনিস দিদিমণি? বিশেষত যে অমাবস্যার রাতে পৃথিবীর বুক থেকে এক বিশেষ লালচে নীলাভ উল্কাপতনের দৃশ্য খুব সামনাসামনি খালি চোখে স্পষ্টভাবে দেখা যায়, তাকে মহাপাত রাত্রি বলে। আমরা তিনজনেই একমাত্র এই লগ্নের মেয়ে, তাই আমাদের পরিবারের দীক্ষাগুরু আমাদের এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা তো লাকি ওয়ান, আজ রাতেই আমরা যাব। কিন্তু আপনি কি যেন একটা গন্ডগোল আছে বলছিলেন? এসব লোকে বলে নাকি ওই পাহাড়ের ঠিক মাঝখানে একটা গোঁড়া আছে, রাতের বেলা ওই গোঁড়া থেকে নানা রকম আওয়াজ শুনতে পাওয়া যায়, এসব পচা মরার গন্ধ আসে। লোক আরো বলে রাতে নাকি ডাকিনীর দল পাহাড়ের গা বেয়ে নেমে আসে, মানুষের খোঁজ করে, কাঁচা কাঁচা রক্ত মাংস চিবিয়ে খায়। ওষুধে কাজ হলো। আধুনিক স্বাধীনচেতা নারী মনে এহেন জিনিসপত্র যে এক অবিশ্বাসের অথচ কৌতূহলের জাল বুনবে সেটা তার জানাই ছিল। হলোও তাই, হো হো করে হেসে গড়িয়ে পড়ার জোগাড়। ঠিক আছে ঠিক আছে, তুমি আজ রাতে আমাদের নীলপাহাড়িতে নিয়ে যাবে। এখন তুমি যাও, আমরা একটু পরেই খেতে আসছি। ঠিক আছে দিদিমণি। এরপর তারা দরজা বন্ধ করে দিল। রাহু একবার মনে মনে হাসল। ভেতর থেকে তাদের খিলখিল করে ব্যঙ্গাত্মক হাসির স্বর এখনো আসছে। রাহু মনে মনে বলে উঠল, ঠিক আছে দিদিমণি, আজ রাতেই আপনাদের নিয়ে যাব আমি নীল পাহাড়ের রাস্তায়। নিচে নেমে এসে একবার অর্পণ বাবুর কাছে এসে রাহু বলল, ওরা দুপুরে এখানেই খাবে, আর রাতে সহসীকে তৈরি থাকতে জানিয়ে দিও। কোনোরকম উত্তরের অপেক্ষা না করেই রাহু পা বাড়ালো নীল পাহাড়ির রাস্তার দিকে। দুপুরের চড়া রোদ পাহাড়ের সবুজ গাত্রের উপর তীর্যকভাবে নিজের তাপ প্রয়োগ করছে। খাড়াই পাহাড়ি রাস্তা বেয়ে উঠে উঠে রাহু হাজির হলো এক অন্ধকার পাথুরে গুহার সামনে। আর ঠিক মুখোমুখি কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে আছে সেই গোঁড়াটা। প্রায় 25 বছর পরে আবার এই গুহার সামনাসামনি এসে দাঁড়িয়েছে সে। তবে প্রথমবারের দর্শনটা মস্তিষ্কের প্রধান জায়গায় এখনো সমূলে গেঁথে আছে। একবার ঢোক গিলল রাহু। বাইরে থেকেই উটকো বদঘত গন্ধটা নাকে আসছে। এই গন্ধ সহ্য হয় না তার। মনে হয় যেন অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড় হয়। গন্ধটা কাঁচা মাংস, শুকনো পচে যাওয়া রক্ত আর পচা মাংসের দেলার বদগন্ধ বেরোচ্ছে। নাকে রুমাল চাপা দিয়ে পাথরের রাস্তা পেরিয়ে একটু একটু করে ভিতরে প্রবেশ করল রাহু। আর ভিতরে সূর্যের আলো সেভাবে ঢোকেনি। কিছুদূর ভিতরে ঢুকতেই গাঢ় অন্ধকারের মধ্যে কয়েকটা মরা শকুন আর চামচিকে রাত খাওয়া মৃতদেহ পড়ে আছে। কালচে রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। ভেতর থেকে একটা কিচকিচ আওয়াজ এসেই চলেছে। রাহু জানে এই আওয়াজের অর্থ। আবার সেই বিভৎস দৃশ্যের সম্মুখীন হতে হবে। গুহার প্রথম বাঁকটা পেরোতেই আগুনের হলদে আলোর ছায়াটা দেওয়ালে ফুটে উঠল। কিচকিচ আওয়াজটা বাড়তে থাকলো। চোখ বুঝল রাহু। ভয়ার্ত শরীর নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। এমন নয় যে সে প্রথমবার দেখছে, এই নিয়ে দ্বিতীয়বার দেখছে। 25 বছর পর আবার দেখছে। সামনে থেকে এখন একটা গরর শব্দের গোঙানি আর খচ খচ শব্দে মাংস খাওয়ার শব্দ হচ্ছে। দাঁতে দাঁত চিপে বেশ ঘন ঘন শ্বাস নিতে নিতে রাহু বলল, আমি দেবী অরুদাক্ষীকে তৈরি করতে প্রস্তুত। আজ রাতে
আমি পূজার উপাদান আনবো। চোখ বন্ধ অবস্থাতেই রাহু বুঝতে পারল কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই পাশের প্রাণীটা খাওয়া বন্ধ করে দিয়েছে। কিসের একটা গন্ধ শুঁকতে শুঁকতে এগিয়ে এসে ভালো করে রাহুর শরীরের সমস্ত জায়গার গন্ধ শুকল। তার মুখ থেকে পড়া লালারস রাহুর মুখে চোখে জামায় লেগে গেল। ঘেন্নায় যেন আরো সিঁটিয়ে এলো রাহু। প্রাণীটা একটা খ্যাসখ্যাসে কণ্ঠে গোঙাতে গোঙাতে বলল, বেশ করেছিস, এখন তুই যা, রাতে রাতে ওই গোড়াতে ওদের আনবি। যা যা পালা, কিন্তু যাওয়ার আগে একবার আমায় দেখে যেতে হবে যে। একটা অপার্থিব হাসির শব্দ করে হাসতে থাকলো প্রাণীটা। রাহু বেশ কিছুক্ষণ চোখ খুলল না, কিন্তু সামনে থেকে আবার হুকুমের সুরে ভেসে এলো খ্যাস খ্যাসে গলাটা। কি হলো? তাকাও তাকাও। ধীরে ধীরে চোখ খুলল রাহু। আবার সেই একই দৃশ্য। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, তার উপর কয়েকটা মরা শকুনের দেহ পোড়ানো হচ্ছে। তার সামনে একটা পাথরের উপর উবু হয়ে বসে আছে সেই অদ্ভুত দেখতে প্রাণীটা। রোগা চিমসে চেহারা, শুধুমাত্র কঙ্কালের উপর একটা পাতলা চাদরের মতো চামড়া জড়ালে যেমন লাগবে ঠিক সেই রকম। শরীরের প্রত্যেকটা হাড় বোঝা যাচ্ছে। চামড়ার রংটা কালচে লাল জাতীয়। সারা চামড়া জুড়ে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র দিয়ে কিলবিল করে একবার ভেতরে ঢুকছে আর একবার বেরিয়ে আসছে। সম্পূর্ণ নগ্ন সে, তবে কোনো যৌনাঙ্গ নেই। সেই স্থানে সাদাটে কয়েকগুচ্ছ সুর যেন বেরিয়ে রয়েছে। তার মুখটা পুরোটা চোঙের মতো লম্বাটে। মাথার সামনে দুই পাশে আর পেছনে একটু একটু করে চুলের গোছা। চোখ দুটো সম্পূর্ণ সাদাটে, তবে সেখান থেকে একটা কালচে তরল গড়িয়ে পড়ছে যেন। মুখে দাঁতের মধ্যে ধরে রাখা আছে একটা শকুনের মাংসল থকথকে দেহ। রাহু ওখানে দেখেই প্রায় বমি শুরু করে দিল। সে দ্রুত দৌড়ে সেই স্থান পরিত্যাগ করে বাইরের দিকে ছুটতে লাগলো। পেছন থেকে একটা উন্মত্ত অট্টহাসির শব্দ বারবার প্রতিধ্বনিত হয়ে কানে আসছিল না। রাহুকে পালাতে দেখে প্রাণীটা উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে দুই হাতে হাততালি দিয়ে হাত পা ছুঁড়ে ছুঁড়ে পৈশাচিক নৃত্য করতে করতে চিৎকার করে বলল, রাতে 3 মাগিকে না আনলে কিন্তু এই শকুনের মাঝে তোর দেহ এখানে থাকবে, আর তোর মাংস দানু মুখে নিয়ে নৃত্য করবে। কথাটা মনে থাকে যেন, হারামজাদা। শেষের কথাগুলো কানের ভেতর যেন জমের আদেশের মতো শোনালো রাহু। তবে তার সেসব হুঁশ নেই। বাইরে পাহাড়ি ঘাসের উপর হরহর করে বমি করা শুরু করল। ওই অস্বাভাবিক দৃশ্যগুলো এখন মাথার ভেতর ঘুণ পোকার মতো ঘুরবে। দিনের বেলাতেও এই গুহার ভেতরের পরিবেশ সাক্ষাৎ মৃত্যুপুরী বলে মনে হয়। এখনো বদগন্ধটা নাকে আসছে। একটু শরীরটা ধাতস্থ হতে ঢালু রাস্তা পেয়ে নিচে নামতে থাকলো রাহু। পেছন থেকে এখনো সেই চাপা গোঙানির আর অট্টহাসি কানে আসছে। আদৌ সে সত্যি সেগুলো শুনছে তো, নাকি তার মস্তিষ্কই শুধু চলছে সেগুলো? তোমার বাবা তো শুনেছি এসব বিষয়ে অনেক কিছুই জানেন। হ্যাঁ, বাবা এমনিতেই তিব্বতের তন্ত্র নিয়ে উৎসাহী ছিল, বেশ কিছু পড়াশোনাও করেছে, তাই এসব বলতে পারে। আচ্ছা,
তাহলে এসবের পেছনে তন্ত্রমন্ত্রের ব্যাপার আছে, তাও আবার হিন্দু নয়, বৌদ্ধ তন্ত্র। হ্যাঁ, কোনো এক বৌদ্ধ চক্রের গুপ্ততন্ত্রে লেখা আছে কোনো এক বিশেষ কারণে নাকি স্ত্রী বুদ্ধ, অর্থাৎ যিনি আমাদের বজ্রযোগিনী, তিনি একসময় ক্ষোভে বিশালাকার রূপ ধারণ করে নিজের দেহের সর্বত্র অংশ থেকে একটা করে চোখ পৃথিবীর বিভিন্ন স্থানে রাখেন। যেই যেই স্থানে সেই চোখ রাখেন সেখানে তার সৃষ্টি একটি করে গোঁড়া তৈরি হয়েছে। তারই একটা হলো এই তেন্দ্রাবং শহরের নীল পাহাড়িতে। তোমারও তো বেশ ভালোই নলেজ আছে। ওই বাবার থেকে শিখে শিখেই আর কি। তোমরাই তো শেষবারের মতো দেখেছিলে ইভানকে, তাই না? হ্যাঁ, সেদিন রাতে তিনি আসেন আমাদের বাড়িতে। ওনাকে নীল পাহাড়িতে যেতে আমি আর আমার বাবা অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ওনার জেদ চেপে গিয়েছিল। কি এমন রহস্য যেটা বলা যায় না, সেটাই তিনি দেখতে গেছিলেন। আর আজ তিনি কি হয়ে গেছেন। কি হয়ে গেছেন মানে? তুমি জানো না কি উনি কোথায় আছেন? আমি না, মেয়েটার বয়স আন্দাজ হবে 25 কি 26। পরনে একটা সাদা জামা আর একটা আকাশী মেখলা। চোখ দুটো যেন অপার্থিব সুন্দর। শান্ত স্নিগ্ধতার এক শীতল স্পর্শ রয়েছে তার চাহনিতে। তবে আরও একটা বিষয় রয়েছে তার দৃষ্টিতে, যেন সম্মোহিত হয়ে যেতে হয় তার চোখের দিকে তাকালে। রুবিনা এখন অদ্ভুত নিষ্পরক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। তার মনে হচ্ছে আশেপাশের পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেছে। মহাশূন্যের অন্ধকারে সে আর আমিনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমিনা একটু একটু করে তার কাছে এসে দু হাতে তাকে ধরে বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, তুমি বুঝতে পারছো আমি কে? রুবিনা কোনো কথা উচ্চারণ করতে পারছে না। তার সম্পূর্ণ শরীর যেন স্তব্ধ হয়ে গেছে। আমিনার দুই চোখের মনি যেন একটু একটু করে গাঢ় নীলছে হয়ে আসছে। একটা মিষ্টি গন্ধ তার নাকে আসছে। আমিনার কণ্ঠটা এখন সম্পূর্ণ ঝিম ধরানো নেশার মতো শোনাচ্ছে। পারমিতার বিদীর্ণ চক্রে দীর্ঘদিন ধরে যে রূপের সঞ্চার হয়েছিল, যার হাত ধরে এই অজানা তন্ত্রের সূত্রপাত হয়েছিল, যাকে খোঁজার নিরলস প্রচেষ্টা আমার, সেই তো তুমি। মনে পড়ছে নিজেকে? আমার নিজেকে কি কি মনে পড়বে? আমি কিছু বুঝতে পারছি না। রুবিনার মনে হলো তার শরীর আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে। ক্লান্তি অনুভব করছে সে। আমিনার চেহারাটা যেন পাল্টে যাচ্ছে। তার মুখটা এখন এক দেবীর মতন বলে মনে হচ্ছে। আজ রাতে তুমি আমার কাছে আসবে তো? কি হলো রুবিনা, বলো, আসবে তো? রুবিনা কোনো উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎই একটা চেনা ডাকের শব্দে তার ঘোর ভেঙে গেল। এই রুবিনা, ভেতরে আয়, সুলেমান চাচা এসে গেছেন। একটু অদ্ভুত ঘোর যেন কেটে গেল রুবিনার শরীর থেকে। আমিনার চোখে মুখে এক রাশ বিরক্তি, কিন্তু রুবিনা কিছুই না বুঝে বলল, হ্যাঁ আসছি, আমি আসছি। হ্যাঁ, দেখি তোমার বাবা আবার কি বলেন। ছোট্ট মাঝারি ঘর, দেওয়াল থেকে পলেস্তরা খসে খসে পড়ছে। একপাশের তাকের উপর কয়েকটা পুঁথি রাখা আছে। মাঝে বসার জন্য দুটো পুরনো বেতের মোড়া আর একটা মাঝারি খাট। ওরা দুজন খাটে বসল। সুলেমান চাচা একটা বেতের মোড়ায় বসে বলা শুরু করল, বিষয়টা খুবই সাধারণ, তবে সাধারণ হলেও ভয়ঙ্কর। তিব্বতীয় তন্ত্রে অসংখ্য শাখা রয়েছে। তাদের একটা উল্লেখযোগ্য অংশ হল সিমনিক তন্ত্র। এই তন্ত্রে বিভিন্ন পরতে পরতে রয়েছে অন্ধকারের দেবদেবীর কথা। প্রথমে যে দেবী এই তন্ত্র আনেন তিনিই হলেন মাচিক লবদ্রুন, যাকে তোমাদের ওই হিন্দু শাস্ত্রে একটি বিশেষ নামে চেনে, দেবী রুদ্রাক্ষী নামে। ওনার আবির্ভাবের সাথে সাথেই ওই নাগম দিবসের সূত্রপাত হয়। নাগম পুজোর আয়োজন শুরু হয় সিমনিক তন্ত্রের চোট শাখার অভ্যন্তরে। এরপর আবির্ভূত হন তিন অন্ধকারের বিশালাকার দেবী, বজ্রযোগিনী, বজ্র বরাহী এবং এই দুয়ের সম্মিলিত শক্তির অধিকারিণী
এক দেবী নম নাগমো। এছাড়া এখানে রয়েছে 4 নির্দেশক ডাকিনী, রক্ত ডাকিনী, কর্ম ডাকিনী, পদ্ম ডাকিনী এবং শ্বেত ডাকিনী। মানব জীবনের বিভিন্ন রিপুর প্রতীক হলেন এনারা। রক্ত ডাকিনী হলেন ক্রোধ এবং ভয়ের প্রতীক, কর্ম ডাকিনী হলেন ঈর্ষা এবং লোভের প্রতীক, পদ্ম ডাকিনী হলেন কাম এবং মোহের প্রতীক এবং শ্বেত ডাকিনী হলেন মদ এবং মাৎসর্যের প্রতীক। তবে এদের ছাড়াও আরো একজন রয়েছে যার ভূমিকা অনেকটা তোমাদের ওই নারদের মতো। এতক্ষণ ধরে এক মনে সবটা শুনে একটু দম নিল সুলেমান চাচা। আমিনা সঙ্গে সঙ্গে তাকে 1 ঘটি জল এনে দিল। জলকে কিছুটা দম নিতেই ঋদ্ধি জিজ্ঞেস করল, কে নারদরূপী দেবতা? দেবতাদের এখানে কোনো স্থান নেই। শিমনিক তন্ত্রের সবটাই দেবীদের ঘিরে। দেবী প্রজ্ঞা পারমিতা, আদি ও অক্ষয় চিনি, যার মধ্যে 4 দিক নির্দেশক ডাকিনী সকল গুণাবলী বর্তমান। তিনি মানুষদের মস্তিষ্ক চালনা করতে পারেন। কথিত আছে ওই যে 3 দেবীর নাম আগে বলেছিলাম, তাদের সম্মিলিত রূপ হলো দেবী অরুদ্রাক্ষী। ওনার কাজ বিভিন্ন যুগে অরুদ্রাক্ষীকে খুঁজে বের করে প্রতিটা গোড়ায় তাকে প্রতিষ্ঠিত করা। তার মানে এখন কলিযুগের দেবী অরুদ্রাক্ষীকে খোঁজার কাজ চলছে? হ্যাঁ, প্রত্যেক নাগম দিবসে ওই 3 প্রধান দেবী তার প্রধান পিশাচ রূপকেই বাইরে প্রেরণ করেন উপযুক্ত দেবী অরুদ্রাক্ষী এবং পূজারী দানুকে মা প্রজ্ঞা পারমিতার থেকে আনতে। দানু হলো মানুষ এবং পিশাচের মিলিত এক বিকট ভয়ঙ্কর রূপ, যে লিঙ্গহীন। তার শরীরে কোনো মাংস থাকে না। রিক্ত পচা যাওয়া দুর্গন্ধযুক্ত পোকায় খাবার চামড়া নিজের দেহে বহন করে। সর্বক্ষণ ক্ষুধার্ত এবং কাঁচা মাংস তার খাদ্য। এইরকম অপার্থিব রূপ কোনো মনুষ্য যদি দেখে, তাহলে বুঝতেই পারছ কি হতে চলেছে তার। ওই দানু যদি একবার দেবী অরুদ্রাক্ষীকে পুজো দিয়ে দেন, তাহলেই সেই যুগের কাজ শেষ। মা পারমিতার থেকে দানুকে তো ওরা পেয়েই গেছে, এখন শুধু অরুদ্রাক্ষীকে খোঁজার কাজ। একটা গুমুট নিস্তব্ধতা হয়ে রয়েছে ঘরের ভিতর। দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজটা পর্যন্ত কানে আসছে। মৌনতা প্রথম ভঙ্গ করল ঋদ্ধি। আচ্ছা, সবই তো বুঝলাম, তাহলে এখন আমাদের বুঝতে হবে কে এই দেবী অরুদ্রাক্ষী, কে এই প্রজ্ঞা পারমিতা, তাই তো? সুলেমান চাচা ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। দুপুর হয়ে আসছে, বাইরে রোদ একটু কড়া হচ্ছে। ওরা দুজনে যাওয়ার প্রস্তুতি নিল। দরজার দিকে এগোতে এগোতে সুলেমান চাচা বললেন, ওই রাতে নীল পাহাড়ি যেতে আমরা বারণ করেছিলাম তোমাদের ওই বন্ধুকে। উনি প্রথমে আমায় বিশ্বাস করে বললেন যে যাবেন না, কিন্তু পরে উনি কেন গেলেন তা বুঝতে পারছি না। কি? এক মিনিট, ও প্রথমে বারণ করেছিল, তারপরেও গেল? হঠাৎ কোথা থেকে রুবিনা বলে উঠল কথাটা। ঋদ্ধির মাথা থেকে বেমালুম বেরিয়ে গিয়েছিল প্রশ্নটা। রুবিনার কথা শুনে মনে পড়ে যাওয়ায় সে জিজ্ঞেস করল সুলেমান চাচাকে, আচ্ছা, আপনি বলছিলেন দানু পেয়ে গেছে ওরা, দানু কোথায় আছে আর কে এই দানু? গুহাই দানুর ঘর। নরক থেকেও যদি কোনো বিভৎস স্থান থেকে থাকে, তবে সেটাই হলো দানুর বাসস্থান। বলেও সেখানে যাবে না। কিন্তু ওই কলিযুগে দানু কে হলো? কেন বুঝতে পারছ না? তোমাদের বন্ধু ইভান সরকার মশাই দানু হয়ে গেছে। কি সব বলছেন আপনি? ঋদ্ধি আর রুবিনা দুজনেই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত, হতবাক, আরও যত রকমের বিশেষণ ব্যবহার করা যায় সব হয়ে গিয়েছিল। রুবিনা বুঝতে পারল তখন আমিনা বাইরের বারান্দায় তাকে যে কথা বলছিল সেটার অর্থ কি। আমিনার দিকে মুখ ফেরাতেই সে দেখল আমিনার মুখে একটা স্নিগ্ধ শীতল রহস্যময় হাসি।
কেন জানি মনে হলো আমিনা নিজের চাহনি দিয়ে তাকে বলার চেষ্টা করছে। আজকে আমার কাছে এসো, কেমন? তুমি নিজেকে চিনতে পারবে, বৃহত্তর স্বার্থের জন্য নিয়োজিত হবে। সুলেমান চাচার বাড়ি থেকে বেরিয়ে আসতেই ঋদ্ধি লক্ষ্য করল রবিনার মুখটা কেমন যেন পাংশু হয়ে আছে। কিরে, তোর আবার কি হলো? আমি হয়তো বুঝতে পারছি মা প্রজ্ঞা পারমিতা কে, আর কেনই বা ইভান সেদিন যাবে না বলেও গেল। মানে কে সে? বেশ কয়েক মুহূর্ত কি যেন ভাবল রুবিনা, তারপর হঠাৎ করেই ঘাড় নেড়ে বলল, না কিছু না, আমি হয়তো একটু বেশিই ভাবছি। হন হন করে সামনের দিকে হাঁটা লাগালো। ঋদ্ধি মনে মনে একটা আশঙ্কার ছাপ স্পষ্ট বুঝতে পারল। ফোন বের করে একটা নাম্বার ডায়াল করল সে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে আওয়াজ শোনা গেল, সময় হয়ে এসেছে নাকি? মনে হচ্ছে। আচ্ছা, আপনি একবার কাল তেন্দ্রাবং আসতে পারবেন? বেশ, কাল সকালের মধ্যে আমি পৌঁছানোর চেষ্টা করছি। তোমার ঠিকানাটা আমায় পাঠিয়ে দাও মেসেজ করে। সেদিন সারাদিন বিশেষ কোনো ঘটনা ঘটল না। রুবিনা যদিও সারাদিন একটা আনমনা ভাব নিয়েই কাটিয়েছিল, সবসময় কিরকম একটা ঘোরের মধ্যে যেন আছে সে। ঋদ্ধি সেদিকে বিশেষ নজর না দিয়ে ল্যাপটপ খুলে তিব্বতী তন্ত্র এবং সিমনিক তন্ত্রের বিষয় পড়াশোনা করছিল, আর তাতেই বিপদটা ধেয়ে আসছে সেটা আন্দাজও করতে পারল না সে। রাতের খাওয়া দাওয়া সেরে যখন ঋদ্ধি ঘরে ঢুকল, দেখল রবিনা স্থির হয়ে খাটের উপর বসে আছে। চোখের পলক পড়ছে না, মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে আছে। ঋদ্ধির কেন কে জানে প্রথম একটু ভয় হলো। রবিনা ওরকম অদ্ভুত দৃষ্টিতে ওইভাবে তাকিয়ে কি দেখছে। ঋদ্ধি ধীরে ধীরে তার দিকে এগিয়ে জিজ্ঞেস করল, রবি, কিরে? এই রবি, কি হয়েছে? রবিনা শুধু নিজের বাম হাতের তর্জনী তুলে দরজার দিকে ফিরে শান্ত শীতল কণ্ঠে বলল, ও ও আমায় ডাকছে, আমায় বুঝতে হবে ওর মানে কি ছিল। ও আমাকে ডাকছে। কি বুঝবি? কি সব বলছিস তুই? রুবিনা এবারে ধীরে ধীরে ঋদ্ধির দিকে ঘাড় ফিরিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, আচ্ছা, আমি কখনো ইভানের মতো হারিয়ে গেলে তুমি আমায় খুঁজবে? কেন খুঁজবো না? নিশ্চয়ই খুঁজবো। আমার বউকে আমি খুঁজবো না? সেটা কখনো সম্ভব? তুমি এটা বিশ্বাস করো? রুবিনা হালকা হেসে শুয়ে পড়তে পড়তে বলল, খুব ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। উত্তরের অপেক্ষাটুকুও সে করল না। ঋদ্ধি তার মাথায় দুবার হাত বুলিয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল। চারিদিক শুনশান নিস্তব্ধ। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কানে আসছে ঋদ্ধির। সময় বলছে রাত প্রায় 11:30। কখন যে চোখ দুটো ঘুমের মধ্যে লেগে এসেছিল সেই খেয়াল নেই ঋদ্ধির। ঘুমটা ভাঙল একটা খট করে হওয়া শব্দে। ঘুম ঘুম চোখেই উঠে দেখল পাশে রুবিনা নেই। ধরফর করে উঠে বসল ঋদ্ধি। ঘড়িতে রাত 2:45। সারা ঘরের কোথাও সে নেই। আর তারপরেই চোখে পড়ল মেইন গেটটা খোলা। ছুটতে ছুটতে নিচে নেমে এসে দেখল হোটেলের প্রধান দরজার উপর রুবিনার রাতের পোশাকটা ছেড়ে রাখা। ঋদ্ধি দ্রুত গিয়ে দেখল প্রধান দরজায় তো তালা মারা। তাহলেও বেরোলো কোথা দিয়ে? নিজের মনে মনেই বলে উঠল, আরো সতর্ক হওয়া উচিত ছিল ঋদ্ধি, আরো সতর্ক। কোথায় গেল মেয়েটা? কোথায় খুঁজবো তাকে? হঠাৎ তার মনে পড়ল নিচেরই একটা ঘর, মালিক অর্পণ মজুমদার বাবুর, রুম নম্বর 100। দ্রুত 100 নম্বর ঘরের দরজা নক করতে শুরু করল সে। অর্পণ বাবু, অর্পণ বাবু, অর্পণ বাবু, জেগে আছেন? কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি দরজাটা খুলুন। বেশ কিছুক্ষণ পর ওনার ঘরে আলো জ্বলে উঠল। দরজা খুলে ঋদ্ধিকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি আপনি? এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? রবিনাকে কোথাও পাচ্ছি না। সে কি, এত রাতে? আমাদের মেন দরজা তো বন্ধ। আচ্ছা চলুন তো দেখি। একটা চাদর জাতীয় কিছু দেবেন প্লিজ। চাদর? কেন চাদর হঠাৎ? মুহূর্তে ঋদ্ধির হাতে ধরে থাকা রাতের পোশাকের দিকে নজর গেল তার।
বুঝতে আর কিছু বাকি রইল না। দ্রুত আলমারি থেকে নিজের স্ত্রীর একটা শাড়ি আর চাদর নিয়ে সে আর ঋদ্ধি মূল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চারিদিকে নিঝুম পাহাড়ি অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অত্যন্ত বিরক্তি সহকারে অর্পণ বলল, আশ্চর্য, এত রাতে ভদ্রমহিলা গেলেন কোথায়? আমার মনে হচ্ছে নীল পাহাড়ি গোড়ায় গেছে। কি, এখন এই সময়? কি জন্য? সে অনেক বড় ঘটনা, এখন আপনাকে বলে বোঝানোর সময় নেই মিস্টার মজুমদার। না না, একদমই নয় মিস্টার দত্ত। আমারও পরিবার আছে, আমাকেও সব দিক সামলে চলতে হয়। আমাকে প্লিজ এই বিষয়ে রিকোয়েস্ট করবেন না। আমি অপরাগ এই বিষয়ে। উনি যদি সত্যি ওখানে গিয়ে থাকেন তবে বলবো উনি নরকে প্রবেশ করেছেন। আমি জানি আপনার ধর্মপত্নী, তাই আপনি যাবেন সেটাও আমি জানি, কিন্তু আমি সঙ্গী হতে পারবো না। আপনি এই শাড়ি আর চাদর নিয়ে যান, আমি আপনার অপেক্ষায় থাকবো। চোয়াল শক্ত করে বেশ কিছুক্ষণ মাথা ঠান্ডা রাখল ঋদ্ধি। স্নায়ু ঠান্ডা রেখে সে বুঝল বিষয়টা অর্পণবাবুর দিক থেকে দেখলে একদম ঠিক সিদ্ধান্ত। তাই কোনো রকম রাগ না দেখিয়ে সে একাই এগিয়ে চলল নীল পাহাড়ি রাস্তার দিকে। রাতে নিশ্ছিদ্র মায়াবী অন্ধকারের পাতলা চাদর ভেদ করে এগোতে এগোতে ঋদ্ধির চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুঠো শক্ত করে মনে মনে বলল, তোমাকে আমি ফিরিয়ে আনবই রুহি, ফিরিয়ে আনবই। ধীরে ধীরে নীল পাহাড়ির রাস্তা ধরল ঋদ্ধি। এখানে কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। যত এগোতে থাকলো সে ততই যেন ঠান্ডাটা বাড়তে লাগলো। আশেপাশে বেশ কিছু প্রাণীর উপস্থিতি অনুভব করল ঋদ্ধি, কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না। স্নায়বিক উত্তেজনাকে সামনে রেখে হাঁটতে থাকল ঋদ্ধি। কাঁপুনি ধরে যাচ্ছে প্রায় তার। এইভাবে কতক্ষণ হেঁটেছে তার খেয়াল নেই। হঠাৎই সে দেখল এমন এক জায়গায় উপস্থিত হয়েছে যেখান থেকে দুই দিকে সমদূরত্বে একটা গোড়া আর একটা গুহা রয়েছে। কাঁপতে কাঁপতে মনে মনে ঋদ্ধি বলল, ওই তাহলেই দানর গুহা। আগে গোড়ায় যাই, রুবিনাকে নিয়ে এখান থেকে ইভানকে নিয়েই যাব। এরপর যেই কিছুটা গোড়ার দিকে সে এগিয়েছে, একটা শীতল মিষ্টি মনোমুগ্ধকর গন্ধ নাকে এলো তার। অনেকটা ঝিম ধরানো একটা গন্ধ। হাত পা শরীর সব যেন আস্তে আস্তে অবশ হয়ে আসছে তার। কোনো মতে এগিয়ে চলেছে গোড়ার দিকে, বা বলা ভালো যে সেই গন্ধটা তাকে টেনে নিয়ে যাচ্ছে গোড়ার দিকে। অবিন্যস্ত পায়ে নেশাগ্রস্ত মানুষের মতো এদিক ওদিক করতে করতে ঋদ্ধি পৌঁছল গোড়ার সামনে। ভাঙা কাঠের দরজাটা স্পর্শ করতেই তার ঘোরটা যেন সম্পূর্ণ কেটে গেল। এক মুহূর্তের মধ্যে তার মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ হয়ে গেল। এই ঝিম ধরানো ভাবটা শুধুমাত্র এই পথটুকু অনুভূত হয়। ভাঙা কাঠের জং ধরা দরজাটা ভেতর থেকে বন্ধ, কোনো জানলা নেই এই গোড়ায়। দরজাই একমাত্র প্রবেশপথ। দরজার বাইরে থেকে একটা নাকি সুরে শব্দের গান ভেসে আসছে, যেন এক ঝাঁক অশরীরীর দল কোনো ভিন ভাষায় একসঙ্গে কোরাসের মতো গান গাইছে। আর তর সইছে না ঋদ্ধির, যা হবার হবে। এক লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকল। যে দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল হয়তো সে নিজেও আন্দাজ করতে পারেনি যে এরকম কিছু দেখবে। একটা মাঝারি আকারের ঘর, ঘরের মাঝ বরাবর একটা বড় জলাশয় করা। জলাশয় বলা ভুল হবে, কারণ জলের রং তো আর লাল হয় না, রক্তাশয় হবে ওটা। জলাশয় ঘিরে উন্মত্তের মতো নিজেদের কাটা মুন্ডু এক হাতে আর অন্য হাতে হাওয়ায় একটা কালচে রক্তাক্ত খড়গ নিয়ে নৃত্য করছে চারটে বৈশাচিক ডাকিনী। তাদের প্রত্যেকের চেহারা শীর্ণকায়, চামড়া যেন দেহ থেকে খসে খসে পড়ছে। কঙ্কাল সার শরীরে পরনে একটা সাদাটে কাপড়, যাতে কালচে লাল ছোপ লেগে আছে। তারাই নাকি দূরে গান গাইছে আর রক্তের প্রবাহকে ঘিরে নৃত্য করছে। তাদের হাতে ধরে থাকা মুন্ডুটা যেন তার দিকে তাকিয়ে হাসতে হাসতে গান গাইছে। তাদের চোখের জায়গাটায় কিচ্ছু নেই, নিরেট ফাঁকা। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে,
প্রত্যেকের লম্বা চুল গড়িয়ে রক্তের প্রবাহের মধ্যে ডুবে আছে, আর ডাকিনীদের কণ্ঠের উপরের অংশ থেকে রক্ত ফোয়ারার মতো, বা বলা যায় অনেকটা দেবী ছিন্ন মস্তার মতো উপচে এসে ওই প্রবাহে মিশছে। ওই প্রবাহ আবার তাদের হাতে ধরে থাকা মুন্ডের চুল একটু একটু করে শুষে নিচ্ছে। এ যেন এক চক্রাকার পদ্ধতি। রক্তাশয়ের সামনে বেশ কয়েকটা কাঠের সিঁড়ির উপর বসে আছে 3 রমণী। তাদের দেখতে সুন্দর, ছলনাময়ী এবং শান্ত শীতল পাষাণতার একটা গ্রেসফুল আর্ট তাদের কামনীয় শরীরে ফুটে উঠছে। তাদের মাঝের জনের পরনে কৃষ্ণকায় একটি বস্ত্র এবং বাকি দুজনের শ্বেত বস্ত্র, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, দীর্ঘ কালো কেশরাশি অবক্ষ বিস্তৃত, সমগ্র শরীর জুড়ে শ্বেতরূপলি অলঙ্কারে আবৃত। তাদের চোখে মুখে একটা অদ্ভুত গ্রেসফুল আর্ট ফুটে উঠছে। এবারে নজর গেল তার উপরের অংশে। সেখানেই বাবু হয়ে চোখ বন্ধ করে বসে আছে তার স্ত্রী রুবিনা। তার পরনে একটা তেল জবজবে সাদা শাড়ি, তার মাথায় রক্ত ঢেলে অভিষেক করছে। ওটা কে? অবাক দৃষ্টিতে ঋদ্ধি অভিষেককারীর দিকে তাকিয়ে আছে। তারপর অত্যন্ত অস্ফুটে বলে উঠল, আমি না। ওখানেই অসহায়ের মতো ধপাস করে বসে পড়ল ঋদ্ধি। আমিনা অতি সন্তর্পণে রুবিনার অভিষেক করিয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে ঋদ্ধির চোখ থেকে জল 2 গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে, আর তাকে ঘিরে এখন 4 ডাকিনীর দল সেই পৈশাচিক নৃত্য শুরু করেছে। তাদের শরীর থেকে পচা গলা মাংসের দুর্গন্ধ বেরিয়ে আসছে। গন্ধ সহ্য করতে না পেরে ঋদ্ধি ওখানেই বমি আর কষ বের করতে থাকলো মুখ দিয়ে। বেশ কিছুক্ষণ পর যখন গন্ধটা নাকে সয়ে এলো, তখন আমিনা এসে দাঁড়ালে। অতি কষ্টে কাতরাতে কাতরাতে ঋদ্ধি জিজ্ঞেস করল, কেন? আমি প্রজ্ঞাপারমিতা ঋদ্ধি। আমারই উপরে এই কলিযুগের অরুদ্রাক্ষীকে খোঁজার ভার ছিল। কি করব বলো? আমিও অপারগ। তোমার স্ত্রীর মধ্যেই সেই লুকিয়ে থাকা শক্তির আভাস পেয়েছিলাম মাত্র। আমি তাকে নবরূপে চিনিয়ে দিয়েছি। ওর সামনে বসে থাকা এই 3 রমণী আর কেউ নয়, বজ্রযোগিনী, বজ্র বরাহী এবং স্বয়ং মা ত্রমণ নাগমু। আমি ওকে ফেরত নিয়ে যেতে এসেছি। ফেরত নিয়ে যাওয়া তো সম্ভব একটা উপায়, তবে সেই উপায় তোমাকেই বের করতে হবে। আমি শুধু একটাই কথা তোমায় বলবো, যতদিন না অরুদ্রাক্ষীর পূর্ণাভিষেক না হয় ততদিন পর্যন্তই সময় আছে। কত সময় লাগে এটা হতে? হ্যাঁ, তোমাদের পৃথিবীর বয়স অনুযায়ী 25 বছর। দানু সেদিন এই গোড়ায় আসবে, অভিষেক ঘটাবেন মা অরুদ্রাক্ষীর। হ্যাঁ, 25 বছর তো অনেক সময়। আমি 25 ঘন্টার মধ্যেই ব্যবস্থা করব। 25 ঘন্টার মধ্যেই। রবি চিন্তা করিস না, আমি ফিরে আসবো। আবার ব্যবস্থা করেই তবেই ফিরে আসবো। কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালো ঋদ্ধি। ডাকিনীর দল এখন আর নৃত্য করছে না। তারা উবু হয়ে সামনে বসে আছে। তাদের মাথাটা দেহ থেকে যেন স্প্রিংয়ের মতো ঝুলছে। তারা এখন নিজের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খুবলে নেওয়া জায়গা থেকে সাদা থকথকে মাংস দেখা যাচ্ছে। ওই দৃশ্য দেখে আবার উদর থেকে বমি উঠে এলো ঋদ্ধির। নাকে হাত চাপা দিয়ে শেষবারের জন্য রুবিনাকে দেখে নিল। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে আমিনা তাকে ডেকে বলল, তোমার সৌভাগ্য যে আমাদের তুমি স্বচক্ষে দেখে জীবিত সুস্থ অবস্থায় বাইরে যাচ্ছ। তার একটাই কারণ, ভালোবাসা। এই ঘোর কলিযুগে ভালোবাসার চেয়ে বড় তন্ত্র কিছুই আর নেই। তোমার ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার হবে। আমি চেয়েছিলাম বলেই কিন্তু তুমি এত দূর আসতে পেরেছ। তাই আমি আবার তোমায় এই গোড়ায় তখনই আসতে দেব যখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাওয়ার উপযুক্ত উপাদান আনবে। আর যদি
বারবার আসার চেষ্টা করো, দুটো দানও কিন্তু আমরা তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আশা করি বুঝতেই পেরেছ। ধন্যবাদ। ঋদ্ধি অসহায় দৃষ্টিতে মাথা নিচু করে গোড়া থেকে বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই আবার সেই নাকি সুরে গানটা কানে এলো, অর্থাৎ ভেতরের ডাকিনীর দল আবার সেই পৈশাচিক নৃত্য শুরু করেছে। ভেতরে শরীরটা খুবই খারাপ লাগছিল। বাইরে এসে এখন একটু ঠিকঠাক লাগছে। আকাশ জুড়ে মেঘ করে আছে, একটা ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছে। এক দু ফোঁটা বৃষ্টি পড়ল তার গালে। চোখ থেকে জলের অনবরত ধারা গড়িয়ে পড়তে পড়তেই ঋদ্ধি আকাশের দিকে ফিরে দু হাত তুলে বলল, আমি যে করেই হোক তোমার এই জায়গা থেকে মুক্ত আমি করে নিয়েই যাব। আমি যাবই, আমি কথা দিলাম। শরীর মন দুটোই ভারাক্রান্ত। রাতে যখন সে ফিরে এলো তাদের কটেজে, তাকে দেখেই উত্তেজিত হয়ে অর্পণবাবু জিজ্ঞেস করল, হে কি, আপনি একা ফিরে এলেন? বৌদি কোথায়? ছলো ছলো চোখে ঋদ্ধি তার দিকে ফিরে বলল, আমি খুব ক্লান্ত অর্পণবাবু, আমাকে একটু একলা থাকতে দিন। কাল সকালে আমার গুরুদেব আসবেন, ওনাকে সাথে নিয়ে আমি একেবারে সমস্ত ঘটনা বলবো। এরপর ঋদ্ধি আর সেখানে দাঁড়ায়নি, সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে সজোরে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। অর্পণবাবু বুঝতে পারলেন অত্যন্ত মারাত্মক তোলপাড় চলছে ঋদ্ধির মনের ভিতরে। ওই নরক থেকে ফিরে আসা মানে মানসিকভাবে শেষ হয়ে পড়া। না জানি কোন বিভৎস দৃশ্যের সম্মুখীন হয়েছিলেন। এতক্ষণে বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে আর মেঘ ডাকছে। অর্পণবাবু মনে মনে বললেন, এই জল কদ্দূর গড়ায় দেখা যাক। পরের দিন সকালে অর্পণের মাথা থেকে বেমালুম কথাটা বেরিয়ে গিয়েছিল। সে নিজের ব্যবসা আর বাকি কাস্টমারদের সুবিধে অসুবিধে দেখতে দেখতে ভুলে গিয়েছিল। ঠিক 11:30 নাগাদ কটেজে উপস্থিত হলেন এক কালো লম্বা পোশাক পরিহিত বৃদ্ধ মানুষ। রিসেপশনে বসে থাকা অর্পণবাবুর কাছে এগিয়ে এসে তিনি বললেন, নমস্কার, আমার নাম অঘরীনন্দ বাগচি। নমস্কার, কিন্তু এখন সাহায্য করতে পারবো না ঠাকুর, আমি বেশ ব্যস্ত আছি। আগে আমি সাহায্য চাইতে আসেনি। আপনার কটেজে ঋদ্ধি দত্ত বলে কেউ রয়েছে? আমি ওনার গুরুদেব। ওনার মুখে ঋদ্ধি নামটা শোনা মাত্রই সে ধরফর করে উঠে দাঁড়ালো। গতরাতের সব কথা তার মুহূর্তে মনে পড়ল। সে ব্যতিব্যস্ত হয়ে বলল, আপনি আসুন, ভিতরে আসুন, আমার ঘরে আসুন, আমি ঋদ্ধিবাবুকে ডেকে আনছি। প্রায় 10 মিনিটের মধ্যে চা আর বিস্কুট সহযোগে একটা ছোটখাটো গোল টেবিল বৈঠক বসে গেছে তাদের কটেজের ঘরে। ঋদ্ধির চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে আছে। একটা উষ্ণ বরফের ন্যায় স্তব্ধতা বিরাজ করছে ঘরের মধ্যে। মৌনতা ভাঙলেন অঘরীনন্দ বাগচি। নিজের মনের মধ্যে সবকিছু চেপে না রেখে তাদেরকে হাওয়ায় মিলিয়ে দাও ঋদ্ধি, মনটা হালকা হবে আর হয়তো কোনো সমাধানও পেয়ে যাবে। আলতো করে ঘাড় নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঋদ্ধি গতরাতের সকল ঘটনা দুজনকে খুলে বলল। ঘটনা শুনতে শুনতে যতটা অবাক হচ্ছিল অর্পণবাবু, ততটাই গম্ভীর হচ্ছিলেন অঘরীনন্দ বাগচি। প্রত্যেকটা ঘটনার বিবরণের সঙ্গে সঙ্গে ওনার কপালে একটা করে ভাঁজ পড়ছিল। তবে সবশেষে ঋদ্ধি যে কথাটা বলল সেটার জন্য ওরা দুজন কেউই প্রস্তুত ছিল না। কাল রাতে রবিকে উদ্ধারের উপায় জানতে আমি দানু মানে আমাদের ইভানের গুহায় গিয়েছিলাম। সেখান থেকেই জানতে পারি আমাদের 3 এমন অবিবাহিত মেয়ের খোঁজ করতে হবে যারা মহাপাত রাতে জন্মগ্রহণ করেছেন, কারণ রবিরও জন্ম ওই লগ্নে। সেই 3 মেয়ে ঋতু রক্ত দিয়ে তৈরি হবে নতুন অরুদ্রাক্ষী দেবী। ওই 3 মেয়ে পরিবর্তিত হবে ওই 3 গৌণ দেবীর পরিচয়ে। বুঝতে পেরেছি। আমি ওর শক্তিকে পুরোপুরি বুঝতে পারিনি। ভেবেছিলাম ওর মধ্যে নাগমোর শক্তি বর্তমান, কিন্তু তারও উচ্চ শক্তির আধার যে ও,
সেটা ধরিনি, বা হয়তো তখনও সেভাবে সবটা প্রকাশ পায়নি। এখন ওর পরিবর্তিত রূপ তৈরির জন্য প্রয়োজন ওই 3 শক্তির গুণাবলীর অধিকারিণী এবং সবত্রমা লগ্নের মহাপাত রাত্রে জন্মগ্রহণকারী স্ত্রীলোকের রজ স্বয়ম্ভু কুসুম। কি করে বুঝবো আমি সেসব স্ত্রী লোকদের? সময় হলে ওরা নিজেরাই চলে আসবে ঋদ্ধি। কালের নিয়মকে তুমি অতিক্রম করতে পারবে না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু অপেক্ষা ছাড়া তোমার হাতে আর কোনো উপায় নেই। বজ্রযোগিনী, বজ্রবরাহী আর নাগম দেবীর গুণাবলী বর্তমান 3 অবিবাহিত এবং সর্বত্রমা লগ্নের মহাপাত রাত্রে জন্মগ্রহণকারী মহিলার খোঁজ তো তুমি এমনি এমনি পাবে না। এরা অতি অসাধারণ মহিলা। সুতরাং অপেক্ষা করো ঋদ্ধি, সময় নিজে থেকেই তোমায় পথ দেখিয়ে নেবে। সাল 2045। অপেক্ষায় যে 25 বছর পার করে দেবে সেটা ভাবতে পারিনি রে, সেটা ভাবতে পারিনি। নিজের ঘরে বসে ফোনে নিজেদের বিয়ের ছবিগুলো দেখতে দেখতে কান্না ভেজা কণ্ঠে কথাটা বলল রাহু। রাত হতেই এই পাহাড়ি শহর জুড়ে একটা আদিম নিস্তব্ধতা নেমে আসে। চোখটা ছলছল করছিল তার। ঘড়ির টিকটিক সময় বলছে রাত 10:30। আজ 25 বছরের অপেক্ষার অবসান হবে। নিজের মনকে শক্ত করে ধাতস্থ করল রাহু। মোবাইলটা টেবিলের উপর রেখে চাদরটা গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। অন্ধকার ঘরে মোবাইলের আলোতে স্পষ্ট স্ক্রিনে ফুটে উঠেছিল একটা বিয়ের ফটোগ্রাফ, রবিনা আর ঋদ্ধির বিয়ের ফটোগ্রাফ। 11:15 নাগাদ রুম নম্বর 301-এর দরজায় টকটক করে টোকা পড়ল। সঙ্গে সঙ্গে দরজা খুলল লাবণী। ওরা অপেক্ষা করেছিল। মালিকও ঘুমোচ্ছে, আপনারা আমার সাথে আসুন। অন্ধকারের মধ্যে মৃদু গতিতে সিঁড়ি দিয়ে নামতে নামতে কটেজের প্রধান দরজা দিয়ে বেরিয়ে এলো ওরা 4 জন। তবে আড়াল থেকে সবটা দেখছিল অর্পণ। ওরা বেরিয়ে যাওয়ার পর অর্পণবাবু একটা সিগারেট ধরিয়ে একটা টান মেরে মনে মনে বলল, 25 বছর পরে যেন সফলতার মুখ দেখতে পাই, এটাই প্রার্থনা করি। কিন্তু আর একটা খটকা তো থেকেই যাচ্ছে। এক রাশ ধোঁয়া বাতাসের মধ্যে কুণ্ডলি পাকিয়ে যেতে যেতে অন্ধকারের বুকে মিশে গেল। রাতের অন্ধকার মাথায় নিয়ে 4 জন এগিয়ে চলেছে নীল পাহাড়ির রাস্তা ধরে। প্রথমে বেশ কিছুটা খাড়াই, তারপর পাহাড়ি ঘাসে ঢাকা রাস্তা। সাদাটে ধোয়ার মতো কুয়াশা স্থানে স্থানে দেখা যাচ্ছে। পেছনে 3 জন ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, আরে এইখানে তো বাকি জায়গাগুলোর থেকে একটু বেশি ঠান্ডা লাগছে না? হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল রাহু। মিঠে গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, সেই চেনা মিষ্টি গন্ধ। 25 বছর আগের সেই গন্ধটা। তার পেছনে লাবণী এসে দাঁড়িয়ে সেই গন্ধটা পেয়ে বলল, এই সুন্দর মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে? রাহু কোনো কথা না বলে গোড়ার দিকে আঙুল নির্দেশ করে দিল। আশ্চর্যের বিষয়, সবুজ কখনোই এই গোড়াকে গ্রাস করে না। কেউ যেন রোজ আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করে রাখে। 25 বছর আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। 3 মেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেল এই মনোমুগ্ধকর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যে আর মিষ্টি নেশা ধরানো সুবাসের মাদকতায়। চল গিয়ে দেখি কি আছে। 3 জনকেই যেন ঘ্রাণ টেনে নিয়ে যেতে লাগলো। এখন তারা সামনে সামনে আর তার পিছন পিছন চলেছে রাহু। রাহু নাকে মিষ্টি গন্ধ ছাড়াও আর একটা গন্ধ পেল, পচা গলা মাংস আর শুকিয়ে যাওয়া রক্তের আঁশটে গন্ধ। কিন্তু ওরা সেই গন্ধ পাচ্ছে না। হাঁটতে হাঁটতে ঘাসের উপর চোখ পড়ল তার। অন্ধকারেও বোঝা যাচ্ছে একটা সরু কালচে লাল রক্তের ঘষে যাওয়ার দাগ আর বেশ কিছু মাংসের ছোট ছোট দলা রাস্তার উপর ছড়িয়ে আছে। রাহু একবার মনে মনে হাসল। সে বুঝতে পারল ইভান ওরফে দানু আগেই পৌঁছে গেছে গোড়ায়। হঠাৎ করে হাঁটতে হাঁটতে থেমে গেল ঐশিকা। কি রে, কি হলো?
মনে হচ্ছে পিরিয়ডস শুরু হয়েছে। হ্যাঁ, আমারও হয়েছে, পরের সপ্তাহে হওয়ার কথা ছিল। তাহলে কি ফিরে যাবি? না, এত দূর এসেছি, দেখেই যাব। এই জিনিস দেখার সৌভাগ্য বারবার হয় না। বেশ, চল তাহলে। আমার মনে হচ্ছে আমারও শুরু হবে। ভাবলাম তোরা বললে ফিরে যাব, কিন্তু কেন জানি না আমারও যেতে ইচ্ছে করছে না। ওরা তিনজন আবার হাঁটতে শুরু করলো। মাথা নিচু করে পেছন পেছন হেঁটে চলল রাহু। হাঁটতে হাঁটতে একেবারে গোড়ার সামনে এসে দাঁড়ালো ওরা। রাহু এবার বুঝতে পারল যে যদি দরজা স্পর্শ করে দেয় কেউ, তাহলেই সে নিজের হুঁশে ফিরে আসবে। এতক্ষণ যে ওরা একটা ঘোরের মধ্যে দিয়ে হাঁটছিল সেটা তখনই বুঝে গেছিল যখন মাসিক শুরু হওয়ার পরেও ওরা হাঁটবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তাই শেষ মুহূর্তে এসে রাহু হঠাৎ করে দরজার সামনে দৌড়ে চলে এলো। রাহু শুনতে পেল সেদিনের মতো বাইরে থেকে আবার সেই গুম গুম শব্দের আওয়াজ ভেসে আসছে। মনের মধ্যে ভেসে উঠল 25 বছর আগের স্মৃতি। শরীরের প্রতিটি রোমকূপ খাড়া হয়ে যাচ্ছে। তবে আজ আরো একটা আওয়াজ আসছে, কিচ কিচ কিচ, মাংস চিবোনোর শব্দ, হাতের মতো খাওয়ার শব্দ। ওরা তিনজন দরজার কাছে আসতেই রাহু দরজা খুলে দিল। কিন্তু অদ্ভুত বিষয়, তিনজনের কারোরই কোনো হেলদোল দেখা দিল না। ওরা যেন মন্ত্রমুগ্ধের মতো ভিতরে ঢুকে পড়ল। রাহুর দিকে ফিরেও তাকালো না। এরপর রাহু ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু সে আজ যা দৃশ্য দেখল তাতে মনে হলো 25 বছর আগের দৃশ্যটা এর কাছে নেহাতি শিশু। রাহু দেখল সেই রক্তাশয়ের রক্ত আজ ফুটন্ত, যেন আগ্নেয়গিরির লাভা ফুটছে। তার মধ্যে সেদ্ধ হচ্ছে অসংখ্য মরা শকুনের সাদাতে থকথকে মাংসপিণ্ড। 4 ডাকিনী আজ নিচে নেই। তার বদলে উন্মাদের মতো দানু নৃত্য করতে করতে চারপাশে দৌড়চ্ছে, আর সেই রক্তাশয় থেকে এক এক করে দেহ তুলছে আর নিজের মুখে ঢোকাচ্ছে। থকথকে মাংস আর শক্ত দাঁতের কামড়ে রক্ত ছলকে বেরিয়ে আসছে। কচ কচ করে মাংস খাওয়ার শব্দ আসছে। হঠাৎই সে নৃত্য থামিয়ে পিছনে ওদের 4 জনের দিকে তাকালো। রাহুর বুকটা ছ্যাঁত করে উঠল। সেই বিভৎস চোঙের মতো মুখ, বাইরের দিকে বের করে রাখা দাঁতের মাঝে শকুনের দেলদেলে মাংস, আর সারা মুখে কালচে রক্তের ছিটে লেগে আছে। একটা অদ্ভুত হাসি হাসল দানু রাহুকে দেখেই। তারপর হাতের ইশারায় 3 মেয়েকে নিজের কাছে ডাকলো। রাহুর একবার মনে হলো, আমি যা করছি ঠিক করছি তো? আমার স্ত্রীর জন্য 3 জনের জীবন নষ্ট করছি, সেটা কাজ ঠিক হচ্ছে তো? ঠিক ভুল সবই আপেক্ষিক ঋদ্ধি। হঠাৎ আমিনার কণ্ঠ শুনে চমকে উঠে উপরে তাকালো রাহু। বিস্ময়ের এখনো বাকি আছে। প্রথমেই চোখে পড়ল সেই সুন্দরী 3 রমণী পাশাপাশি বসে নিজেদের কোলের উপর একটা মৃতদেহ রেখে বসে আছে। তবে আজ 3 জনের মধ্যে কোনো সৌন্দর্য নেই, কোনো মধুময় মাদকতা নেই। আছে যেন রূঢ় বাস্তবের ন্যায় উৎসিত্তার লক্ষণ। তাদের শরীরে সেই লাবণ্য থাকলেও 3 জনের মুখ পরিবর্তিত। একজনের মুখ ফর্সা মলিন, তবে সেখানে রয়েছে শান্ত ও শীতল চাহনি। কোনো রকম কমনীয় ভাব নেই, বরং একটু সুদৃঢ় ভাব স্পষ্ট। আরেকজনের মুখের স্থানে কেউ যেন একটি দানবীয় দাঁতাল শূকরের মুখ বসিয়ে দিয়েছে। এরকম লাস্যময়ী চেহারায় ওরকম ভয়ঙ্কর মুখ যেন একই সঙ্গে প্রকৃতির ভারসাম্যের জন্য ভয়ঙ্কর সুন্দর কথাটার অস্তিত্ব প্রমাণ করছে। আর 3 নম্বর যিনি বসে আছেন, ওনার সম্পূর্ণ শরীর কৃষ্ণকায় কালো হয়ে গেছে। এনাদের 4 জনকে ঘিরে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে কর্তিত মুন্ডের 4 ডাকিনী। তাদের পোশাক আগের মতোই এক হাতে নিজেদের কাটা মুন্ডু আর অন্য হাতে ধারালো খড়গ। তাদের কণ্ঠের থেকে নিঃসৃত রক্ত উপচে পড়ছে সামনে বসে থাকা ত্রিশক্তির কোলের উপর শোয়ানো মৃতদেহের হা করে থাকা মুখের ভেতর। আর ডাকিনীদের দীর্ঘ কেশরাজি চারিদিক থেকে এসে আবক্ষ আবৃত করেছে 3 মহাশক্তির ঊর্ধ্বাঙ্গ।
আজ ডাকিনী দল অত্যন্ত শান্ত এবং তাদের মুখ থেকেই ছন্দবদ্ধ হুম হুম এর হামিং সাউন্ড আসছে। এটা যেন তাদের এক বিশেষ আহ্বানের পদ্ধতি। কিন্তু কাকে ডাকছে এভাবে ওরা? উত্তরটা এলো আবার আমিনার কাছ থেকে। ওরা ওদের নতুন অরুদ্রাক্ষীকে ডাকছে, স্বাগত জানাচ্ছে। এরপরেই চোখ পড়ল তাদের মাথার উপর ঝুঁকে বসে থাকা দেবী অরুদ্রাক্ষের দিকে, তার রুবিনার দিকে। 25 বছর পর আবার সামনাসামনি দু চোখ ভরে দেখল নিজের ভালোবাসার মানুষটাকে। অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো ঋদ্ধির। রুবিনার চোখ মুখ ভিতরে ঢুকে গেছে এবং অর্ধ উন্মোচিত। শরীরে বয়সের ভার এসেছে, চামড়া কুঁচকে গেছে, শরীর অনেক রুগ্ন হয়ে গেছে। সে বসে আছে একটা কাটার সিংহাসনের ওপর। শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়ে আছে কণ্টক। আমিনার কিন্তু বয়স বাড়েনি। তাকে 25 বছর আগে যেমন দেখে গেছিল, আজকেও তেমনি দেখছে। আমিনা হয়তো তার মনের কথা বুঝতে পেরে বলল, আমি মা প্রজ্ঞা পারমিতা ঋদ্ধি। আমার বয়স নেই, আমি শুধু যুগের পর যুগ ভ্রমণ করি। আমি তোমায় বলেছিলাম না ঋদ্ধি, তোমার ভালোবাসা ঠিক তোমায় জয়ী করবে। 25 বছর পরেই তুমি এলে, আর নতুন অরুদ্রাক্ষী তৈরির উপাদান সমেত ফিরে এলে। আমি সত্যিই আপ্লুত। ইতিমধ্যে নিচে চোখ ফিরিয়ে রাহু দেখল দানু তাদের প্রত্যেকের মাথায় একটা করে মরা শকুনের চামড়া মুকুটের মতো করে পরিয়ে তাদের বিবস্ত্র করিয়ে দিয়েছে। তাদের যোনিদেশ থেকে নিঃসৃত ঋতু রক্তের স্রোত গিয়ে মিশছে মাটির উপর অঙ্কিত একটা ত্রিভুজ আকার খাপের মধ্যে। সেই 3 সাধারণ রমণী লাবণী, শর্মিষ্ঠা এবং ঐশিকার মধ্যে এখন যেন একটা দৈব ভাব লক্ষ্য করছে রাহু। তাদের শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে একটু একটু করে। দানু চিৎকার করে হাসতে হাসতে বলে উঠল, সে আসছে, নতুন করে আসছে। মারে প্রাচীনকে মুক্তি দে মা, মুক্তি দে। ওই ত্রিভুজ যেন তেন ত্রিভুজ নয় ঋদ্ধি, ওটা উৎসের ত্রিভুজ। কথাগুলো শুনতে শুনতে ঋদ্ধি এগোতে লাগলো সেই ত্রিভুজের দিকে। এই জায়গাটা যেন পৃথিবীর কোনো স্থান নয়, সাক্ষাৎ নরকের গহ্বর বলেই অনুভূত হয়। সেই ত্রিভুজের মধ্যে দিয়ে এখন লালচে রক্তের স্রোত ঘূর্ণায়মান হচ্ছে। আমিনা বলতে থাকলো, পুরুষের শরীরে 3 নারী উপস্থিত থাকে। বাম দিকে ইরা, ডান দিকে পিঙ্গলা, আর মাঝে সুষুম্না। আর নারীর জন্ম দরজায় এই 3 নারী এসে মিলেছে, যাকে বলা হয় ত্রিবেণীর ঘাট। এই ত্রিভুজ হল আদিম ত্রিবেণীর ঘাট। এখান থেকেই তৈরি হবে নতুন দেবী, মা অরুদ্রাক্ষী। রক্তের প্রবাহ নির্দিষ্ট পূরণ হলে দানু ওদের 3 জনকে 3টে শ্বেত বস্ত্র ধারণ করার জন্য দিল। 3 জনে 3 বস্ত্র পরিধান করে একটু একটু করে এগিয়ে চলল উপরে সিঁড়িতে বসে থাকা 3 মূল শক্তির দিকে। রাহু দেখল ওরা 3 জনেই যেন একরকম মিশে গেল ওই 3 শরীরে। তাদের মুখের স্থানে এবারে একটু একটু করে যথাক্রমে লাবণী, ঐশিকা আর শর্মিষ্ঠা। রাহু অবাক হয়ে তাকিয়ে রয়েছে তাদের দিকে। কোথায় কৃষ্ণকায় দেহ, কোথায় শূকরের মুখ? এখন তাদের পূর্ণ মুখে ফুটে উঠেছে 3 রমণী রূপসী রূপ। তারা রাহুর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। এদিকে হঠাৎ করেই ঘটতে শুরু করল এক বিভৎস দৃশ্য। রাহু দেখল ওই রক্তের প্রবাহ কুণ্ডলী পাকিয়ে উঠতে উঠতে একটা লালচে মানব দেহ তৈরি হচ্ছে। আর দানু এদিকে নিজের দেহের সঙ্গে মিশে থাকা চামড়াটা নিজের 2 হাত দিয়ে যেন ছেঁড়ার চেষ্টা করছে। আর তার সঙ্গে উচ্চারণ করছে খ্যাস খ্যাসে কণ্ঠে একটা অজানা ভাষায় মন্ত্র।
ওম আরোহম বজাসদম কেন্তে মালুম আরো তুকা সিংভেনং মারু ভদ্রে চুল্লু মা তেম্বা জুম্বে আরো মন তোকি কুন্তা। উপরের খসখসে চামড়াটা উঠে এসে এখন ভেতরে থকথকে সাদাটে মাংসের ডেলা বেরিয়ে এলো। ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিল রাহু। ধীরে ধীরে তার চামড়াটা সে পরিধান করিয়ে দিল সেই রক্ত মানবীর উপর। তার সঙ্গে চলতে থাকলো খ্যাস খ্যাসে কণ্ঠে মন্ত্রপাঠ। দাগারিম্বে সুঙ্গতং লুম্বমা হোম্বকেৎসে বজারো তেম্পোতে তোকেনং তেম্বে সাংদং ওম আরুমা হোম বজা ওম আরুমা হোম বজা। ইতিমধ্যে তৈরি হলো এক সুন্দরী রমণী। এই রমণীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ইনি বর্তমানে কলিযুগের মা অরুদ্রাক্ষী। তার সুন্দরী রূপসী রূপ যেন অকল্পিত হয়ে রয়েছে সকলের কাছে। দানু কেন কে জানে কাঁদতে কাঁদতে হঠাৎ করেই দু হাত তুলে একবার চিৎকার করে বলল, ওম আরুমা হোম বজা। তারপরেই ছুটে গিয়ে ঝাঁপ মেরে পড়ল সেই ফুটন্ত রক্তের প্রবাহে। রাহু এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এতক্ষণ যেন চোখের সামনে একটা অতীব জঘন্য গা ঘিনঘিনে হরর সিনেমা চলল বলে মনে হলো। এই সামান্য একটা গোড়ার ভেতরে যে এইসব চলতে পারে সেটা বাইরে থেকে দেখলে বোঝাই যায় না। ঘোরটা ভাঙল আবার আমিনার গম গম করা কণ্ঠের শব্দে। ঋদ্ধি, তোমার এই নামটাই ভালো। ভালোবাসার চেয়ে বড় তন্ত্র কিছুই হয় না। 25 বছরের অক্লান্ত অপেক্ষার ফল আজ তুমি পাচ্ছ। রুবিনা এখন মুক্ত। ঋদ্ধি দেখল রুবিনার চোখে ক্লান্তি এবং পরিতৃপ্তি মেশানো মুক্তির আশ্বাস। ঋদ্ধি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। রুবিনার শরীরের অবস্থা প্রায় ভেঙে গেছে। ঋদ্ধি কাঁদতে শুরু করলো তাকে জড়িয়ে ধরে। রুবিনার মুখ থেকে কেবল একটা আনন্দের অস্ফুট গোঙানি ছাড়ার কিছুই পাওয়া গেল না। আবার আমিনার কণ্ঠ শোনা গেল, তাহলে তুমি এখন তোমার স্ত্রীকে নিয়ে ফিরে যাও ঋদ্ধি। তোমার স্ত্রীর মধ্যে আজ থেকে আর কখনোই দেবী অরুদ্রাক্ষীর কোনো শক্তির প্রকাশ থাকবে না। তোমরা নির্ঝঞ্ঝাট সাদা মাটা জীবন যাপন করবে। এবারে তোমরা এসো। নতুন দেবী অরুদ্রাক্ষীকে আমাদের স্নান করিয়ে অভিষেক করতে হবে। মনুষ্য দৃষ্টিতে এই দৃশ্য দেখানো বারণ। ঋদ্ধি ঘাড় নেড়ে রুবিনাকে নিজের কোলে তুলে গোড়া থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই তার মনে হলো এতক্ষণ যেন একটা স্বপ্ন দেখছিল সে। রাতের কৃষ্ণবর্ণের আকাশে কয়েকদল তারা ঝিকিমিকি হয়ে ফুটে রয়েছে। ঋদ্ধি বলল, দেখো রবি, তারাদের দল হয়তো আমাদের পূর্ণ মিলনের সাক্ষী হতে চাইছে। রুবিনার চোখে এখন একটা উজ্জ্বল দীপ্তি দেখা দিল। তর্জনী দিয়ে আকাশের এক প্রান্তে তাকিয়ে কি যেন উচ্চারণ করতে চাইল সে। কাল কাল। ঋদ্ধি দেখল তার তর্জনী সোজা সুজি আকাশের বুকে বিরাজ করছে মহাজগতের আদিমতম পুরুষ, নক্ষত্রমণ্ডলের চিরকালীন শাসক এবং রক্ষাকর্তা কাল পুরুষ। সাল 2070। ঘটনা সম্পূর্ণ শেষ করে রত্নাদেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন। অর্ণববাবু মাথা নিচু করে বসে আছেন। কৌশিকী একটু কেশে নিয়ে বলল, এখনো সেই গোড়া সেখানে আছে? আছে হয়তো। শুনেছি নীলপাহাড়ি যাওয়ার রাস্তা স্থানীয় লোকেরা বন্ধ করে দিয়েছে। এবার আমাদের ওঠা উচিত। যা জানার ছিল সেসব তো হয়েই গেল। ঘাড় নেড়ে জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে কৌশিকী বলল, বেশ, আজকে আমরা উঠি।
আপনাদের সঙ্গ পেয়ে সত্যিই বেশ ভালো লাগলো। ভবিষ্যতে যদি আপনি কোনো লেখা লেখেন অর্ণববাবু, আমাদের অবশ্যই পাঠাবেন। আচ্ছা, একটা বিষয়ে খুব জানতে ইচ্ছা করছে, ওনার গলার স্বর চলে গেল কি করে? রত্নাদেবী একবার মনে মনে হাসলেন। সে এবারে নিজের আঁচলের নিচ থেকে নিজের ডান হাতটা বের করল। সেখানে কোনো চামড়া নেই, সাদা থকথকে দ্যালদ্যালে মাংসপিণ্ড বেরিয়ে রয়েছে। সেটা এতটাই পাতলা যে ভেতর থেকে সাদা হাড়ের চিহ্নটাও দেখা যাচ্ছে। অনির্বাণ আর কৌশিকী দুজনেই ভয়ে দুপা পিছনে সরে এলো। রত্নাদেবী একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওনাকে অঘরীনন্দ বাগচি নিজের মৃত্যুর দিন ডেকে পাঠিয়েছিলেন। তিনি মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে আমার সামনে বলেছিলেন, আমি শুনেছি তুমি নাকি ঋদ্ধিদের জীবনের ঘটনা নিয়ে বই লিখছ। আমি তোমায় সাবধান করছি কিন্তু অর্ণব, এই ঘটনা নিয়ে বই প্রকাশ করো না। সব কিছু নিয়ে ব্যবসা করা যায় না। 3 বারের বেশি যদি ত্রম নাগমোর নাম উচ্চারণ করো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিন্তু উনি ওনার কথা শোনেননি। লিখতে শুরু করি আমি ওনার কথা মতো, কিন্তু ভুলবশত উনি 3 বার ওই সাবধান। প্রায় চেঁচিয়ে উঠল কৌশিকী। বিস্ফারিত চোখে বলল, আপনিও 3 বার উচ্চারণ করা কমপ্লিট করে ফেলেছেন। আমি জানি, গুনেছি। উনি 3 বার বলে ফেলেছিলেন বলে দেবী ওনার জিভটাই নিয়ে নিয়েছে। হোয়াট দ্য! এবারে প্রায় কাঁদো কাঁদো মুখ করে অর্ণববাবু নিজের মুখ হা করলেন। অনির্বাণ আর কৌশিকী দেখল ওনার ভেতরে জিভের অংশটা ফাঁকা। ভয়ে সেখানেই মূর্ছা যাচ্ছিল কৌশিকী, কিন্তু রত্নাদেবী আরো বলতে থাকল, আর আমি এই গল্প লিখেছি বলে তিনি আমার হাতটাই নষ্ট করে দিয়েছেন। আমরা আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, তোমার বান্ধবী তো ঋদ্ধি আর রুভিনার মেয়ে, তাই না? দত্ত সারনেম। নিজের মায়ের উপর ঘটে যাওয়া ঘটনার কথা জানতে এসেছিলে। হয়তো ওর মা পুরো বলেনি, তাই শুনতে এসেছিলে, তাই না? আপনি কি করে? তোমরা বিয়ে করছো তো? ভালো থাকবে তোমরাও। আমার আশীর্বাদ রইল দিদি হিসেবে। শেষের কথাগুলো একরকম তোতলাতে তোতলাতে বলে অর্ধ মূর্ছা যাওয়া কৌশিকীকে নিয়ে বেরিয়ে এলো অনির্বাণ। সামনের একটা দোকান থেকে জলের বোতল কিনে চোখে মুখে জল দেওয়ালো ওর। একটু সুস্থ অনুভব করলে অনির্বাণ জিজ্ঞেস করল, কিরে, ঠিক লাগছে এখন? লাগছে। ভেতরে যা সিন দেখলাম আর শুনলাম, শরীরটা সত্যি খারাপ লাগছে। ওই ভদ্রমহিলা কে সেটা বুঝতে পারলি তুই? না, বললো তো অর্ণববাবুর কেয়ারটেকার। উনি ওটা ফেক করছেন। আচ্ছা, অর্ণববাবুর টাইটেল কি? অর্ণববাবুর যতদূর জানি রায় চৌধুরী। আর উনি ওনার সারনেম বলেছিলেন রায়। মানে বুঝতে পারছিস, তুই তখন প্রায় অজ্ঞান, আর উনি আমায় বললেন দিদি হিসেবে তোমাদের এনগেজমেন্টের আশীর্বাদ রইল। দিদি বলে কেন বললেন? উনি হয়তো... মাই গুডনেস, উনি তাহলে অর্ণববাবুর মেয়ে? কথাটা সম্পূর্ণ হলো না, তার আগেই উপরতলা থেকে একটা বিকট মেলি চিৎকার ভেসে এলো। অনেকটা কাঁদা আর চিৎকার যেমন শোনায় তেমন লাগলো। রত্নাদেবীর কণ্ঠ সেটা বুঝতে বাকি রইল না। কেউ যেন ওনার মুখের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে কি যেন সে বলতে চাইছে। কৌশিকী দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু অনির্বাণ তার হাত ধরে থামিয়ে দিল। কি রে, আমরা যাব না? না, ভালো করে শুনুন উনি কি বলতে চাইছেন চিৎকার করে। ইটস বাবা, বাবা বলতে চাইছেন উনি। উনি হয়তো ইচ্ছে করি আর একবার সরি ওই দেবীর নাম উচ্চারণ করে দিয়েছেন। বাবার কষ্টটা দেখতে পাচ্ছিলেন না হয়তো। দেখ, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কিছু বিষয়ে হস্তক্ষেপ না করাই শ্রেয়।
কৌশিকী আর বাধা দিল না। গাড়ি ব্যাক গিয়ার মেরে গলি থেকে বের করতে থাকলো অনির্বাণ। কৌশিকী তাকিয়ে থাকলো বাড়ির দোতলায় বারান্দায় ঝুলতে থাকা চাটাইয়ের দিকে। দু চোখ বন্ধ করল কৌশিকী। একটা শীতল নোনা জলের ধারা গড়িয়ে পড়তে থাকলো দুই গাল বেয়ে। সেই আর্তনাদটা একটু একটু করে মিলিয়ে আসতে থাকলো কলকাতার ব্যস্ততার যান্ত্রিক কলধ্বনিতে। সাল 2045। একটা লম্বা চওড়া ছেলে তেন্দ্রাবংয়ের রয়্যাল তেন্দ্রাবং কটেজের সামনে এসে গাড়ি থেকে নামল। পরনে কালো কোট, মাথায় টুপি, চোখে সানগ্লাস, মুখ ভর্তি তামাটে দাঁড়ি। রিসেপশনে বসেছিল অর্পণবাবু। নিজেই নিজের আইডি কার্ডটা পকেট থেকে বের করে তার দিকে এগিয়ে দিয়ে সে জিজ্ঞেস করল, আপনার হোটেলে গত মাসে লাবণী সরকার বলে কেউ এসে থেকে গিয়েছিল? আপনি কে হন ওনার? আপাতত ওর একজন ভালো বন্ধু, আর আমি হাইকোর্টের লয়ার। এসে থেকেছিল, তাই তো? অর্পণ মজুমদার মনে মনে ভীত হল। মনে পড়ল 1 মাস আগের ঋদ্ধি আর রবিনার কথা। তাহলে কি এ জিনিস চক্রাকারে চলতে থাকবে? হবে হয়তো, কিন্তু এখন এই ভদ্রলোককে কি উত্তর দেবে? কার্ডের দিকে চোখ ফিরিয়ে দেখল তাতে নাম লেখা রণদীপ নন্দী, চেম্বার নম্বর 50, হাইকোর্ট। শেষ হলো আজকের গল্প। লেখক অর্ণব ঘোষের কলমে অরুদ্রাক্ষী। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সৌমিক, রক্তিম, তৃষা, সৌমিলি, রুভিনা, পার্থ, অভিষেক, রূপা, ইশিকা, বর্ণালী, বর্ষা, দেবিকা আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ জিএফএক্স। চিত্রনাট্য সুচেতা, বিশেষ সহযোগিতায় দিশানি। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। এই গল্পের প্রশ্ন, এই গল্পে যে 3টে দেবীর নাম নেওয়া হয়েছে সেই 3 দেবীর নাম কি কি? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথেও জানাও তোমাদের এই গল্পটা কেমন লাগলো, কারণ তোমাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। আর তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাই আর দেরি না করে এই মাসের প্রশ্নের উত্তর প্রতিযোগিতার অংশীদার হয়ে যাও। আর আমাদের হানাবাড়ি ফেসবুক পেজেও একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ভৌতিক গল্প লেখা প্রতিযোগিতা। তাই ঝটপট ওই গল্পের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ফেসবুক পেজটা ফলো করে নাও। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আছে। আর তোমাদের লেখা সাবমিট করতে থাকো ওই পেজে। এবং তার সাথে আমরা বলি, আগে গল্প লেখার প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদের নামও আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে দেওয়া আছে, এবং তার সাথেও ফেসবুক পেজটাতেও দেওয়া আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ হানাবাড়ি সকল প্রকার সুযোগ এনে দিয়েছে তোমাদের সামনে। তাই আর দেরি না করে হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাও ফলো করে রাখো। তাহলে বন্ধু, আজ আসি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।